প্রিয় লিসেনার, আজকের এই এপিসোডে আপনাদের জন্য তুলে ধরা হয়েছে গ্রাম বাংলায় ঘটে যাওয়া একটি রহস্যময় ইমেইল আর তার সূত্র ধরে বেরিয়ে এলো গ্রামের পর কিছু ভয়ানক অলৌকিক ঘটনা। আমি রায়হান আকন্দ, টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার উত্তর আবাসিক এলাকা থেকে লিখছি। অনেক বছর আগের কথা, সালটার কথা আমার মনে নেই। দেশে কি কারণে যেন আর্মি নেমেছে। আমাদের গ্রামটা রাজনৈতিক কারণে গুরুত্বপূর্ণ, তাই সেখানেও আর্মি ক্যাম্প হয়েছে। তখন সময় ছিল বর্ষাকাল। একদিন রাতে আমার চাচাতো বোন মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। অবস্থা এতই খারাপ হয়ে পড়ে যে ডাক্তার দেখানো ছাড়া কোনো উপায় নেই। রাত তখন 2টা বাজে। গ্রামের রাত মানে চারিদিকে অন্ধকার আর বিদঘুটে সব পোকার ডাক। কাকা হুন্ডা বের করে আমাকে বললেন, চল আমরা সাথে করে ডাক্তার নিয়ে আসি। অগত্যা কাকার সাথে বের হলাম বাজারের উদ্দেশ্যে। কিছুদূর আসার পরে দেখলাম একটা আর্মির গাড়ি দাঁড়িয়ে আছে এবং আমাদের দেখে দাঁড় করালো। ভালো মন্দ জিজ্ঞেস করে ছেড়ে দিল। আমরা বাজারে ডাক্তারের ফার্মেসিতে গেলাম, কিন্তু ডাক্তার নেই সেখানে। ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট কিছু ওষুধ ধরিয়ে দিয়ে বলল যে ডাক্তার আসলে খবর বলবে বাড়িতে যেতে। আমাদের গায়ে তখন ডাক্তার একজনই ছিলেন, তাই আর অপেক্ষা না করে বাড়ির পথে রওনা দিলাম। কাকা থাকায় চারদিকের বিদঘুটে অন্ধকার আর ঝিঝি পোকার আওয়াজে আমি ভয় পাইনি। হঠাৎ কি মনে করে কাকা প্রচণ্ডভাবে পথের মাঝে ব্রেক চাপলেন। আমার দিকে তাকালেন এবং বললেন, তুই কি আমায় কিছু বলেছিস? আমি ভয়ে বললাম, কই না তো। কাকা এদিক সেদিক মাথা ঘুরিয়ে কিছু শোনার চেষ্টা করলেন, কিন্তু আমি প্রথম থেকে কিছু শুনতে পাইনি। হঠাৎ ঘটল আমার জীবনের সেই অভাবনীয় ঘটনা। একটা বোরকা পরিহিত মহিলা কোথা থেকে এসে কাকাকে ধরে কান্না জুড়ে দিল। সেই মহিলাটিকে আমি কখনো দেখিনি আগে। মহিলাটির সাথে দেখি কাকা স্বাভাবিকভাবে কথা বলছে। যাই হোক, তাদের কথার সারাংশ এই যে মহিলাটির বাচ্চা অসুস্থ, তাকে হাসপাতালে নিতে হবে। এখন পানাগায়ে একটা রাস্তায় পাকা ছিল, বাকি বাই রোডগুলো ছিল কাঁচা মাটির। আমি আর কাকা সেই মহিলাটির সাথে তার বাড়ির দিকে হাঁটছি, পথ যেন আর শেষ হয় না। এদিকে আমার প্রচুর তৃষ্ণা পেল। আমি কাকাকে বললাম, কাকা আমি আর হাঁটতে পারবো না। কাকা মহিলাটিকে বললেন, তোমার বাড়ি আর কত দূর? মহিলাটি বলল যে এই তো, আর বেশি না, অল্প। আরো প্রায় আধা ঘন্টা হাঁটার পরে আমি কাকাকে বললাম, কাকা আমি বাড়ি যাব। তখনই মহিলাটি বলল, আচ্ছা তোমরা ওই আম গাছটির নিচে বসো, আমি তাহলে আমার বাচ্চাকে নিয়ে আসি। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। কাকা আর আমি আম গাছের নিচে বসলাম। ক্লান্তিতে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে জাগার পরে আমি আমার চোখের সামনে কয়েকটি পরিচিত উদ্বিগ্ন মুখ দেখলাম। পূর্বের ঘটনাগুলো মনে পড়তে আমার মনে পড়ল আমার তো অন্য কোথাও থাকার কথা। আম গাছটা আমার কল্পনায় ভেসে উঠল। এসব ভাবতে ভাবতে যখন হুজুর আর বাবা আমাকে ঘরে ঢুকলেন, হুজুর কি সব বিড়বিড় করে বলে আমার গায়ে ফু দিলেন। মা আমাকে একটা শরবত খাওয়ানোর পর আমার ঘুম এলো। ঘুম থেকে জাগার পর আমি প্রায় স্বাভাবিক হয়ে উঠলাম। মাকে কাকার কথা জিজ্ঞেস করে জানলাম তিনি ভালো আছেন। কাকার ঘরে গিয়ে দেখি তিনি মোটামুটি স্বাভাবিক। তারপর সবার কাছে জানলাম ওই রাতের কথা। সেদিন নাকি কর্দমাক্ত অবস্থায় আমাদের খুঁজে পাওয়া যায় আমাদের গ্রাম থেকে প্রায় 7-8 মাইল দূরে আরেকটি গ্রামে। কাকার হুন্ডাটি পাওয়া যায় রাস্তার পাশে একটা ডোবায়। শুনে আমার গায়ে কাটা দিল। ভাবলাম বেঁচে আছি নাকি। কাকা ভাবলেশহীন দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। আর ওই মহিলার কোনো অস্তিত্ব বিগত 30 বছরেও ছিল না, কারণ কাকা যখন ছোট ছিলেন তখন ওই মহিলা বিষ খেয়ে মারা যায়। এই ঘটনা আপনাদের কাছে গল্প মনে হতে পারে, কিন্তু আমার কাছে নয়। রাস্তার শুনশান নীরবতা। তখন 12টা কি 12:30 বাজে। আমি তখন ক্লাস 9-এ পড়ি। প্রাইভেট টিউটর একটু আগেই আমাকে পড়িয়ে বাসা থেকে বেরিয়ে গেলেন। স্যার যাওয়ার পরে দরজাটা বন্ধ করে আমি জানলা দিয়ে একা রাস্তার দিকে তাকিয়ে আছি। রাস্তায় একটা মাত্র লাইট। আমি যে বরাবর তাকিয়েছিলাম সেই রাস্তায় 2-3টি বাসা পরে ছিল। একটি বাসা ছিল, 2-3টে বাসার পরেই একটি বাসা ছিল। বাসাটির সামনের অংশটা ছিল কিছুটা খালি জায়গা, যে জায়গাটি 2-1টি খুব ছোট আকারের নারকেল গাছ ছিল। কি মনে করে যেন আমি সেই নারকেল গাছের দিকে চেয়ে রইলাম। দেখতে দেখতে হঠাৎ আমি চমকে উঠলাম। দেখতে পেলাম সাদা কাপড় মোড়ানো একটি মহিলা, যার আকৃতি সাধারণ মানুষের চেয়ে অনেক বড়।
তার দেহের অর্ধেকটুকু দেখা যাচ্ছে, আর দেহের বাকি অংশটা মনে হচ্ছে হয়তো মাটির নিচে হবে। আর কিছু বোঝার চেষ্টা করার আগেই আমি ভয়ে দৌড় দিয়ে মায়ের ঘরে চলে গেলাম। মা আমার মুখে স্পষ্ট ভয়ের চিহ্ন দেখে কারণ জিজ্ঞাসা করলেন। আমি তখন তাকে সব খুলে বললাম। মা কথাটা বাবাকে জানানোর পরে বাবা আমার ভয় কাটানোর জন্য তৎক্ষণাৎ টর্চ হাতে ওই জায়গায় নিয়ে গেলেন। তখন ওখানে আর কিছু দেখা গেল না, তবু বুঝতেই পারেন ভয় কি আর অত সহজে কাটে। জিনিসটা বারবার আমার মনে আসতে লাগলো। 2-3 দিন যাবার পর ভয় কিছুটা কাটলো, কিন্তু তখনও এই রাস্তা দিয়ে আমি রাতের বেলা যাতায়াত বন্ধ করে দিলাম। কি জানি কখন আবার সামনে চলে আসে। তারও কয়েকদিন পরে লোকমুখে শুনতে পেলাম ওই বাসাতেই মাসখানেক আগে এক সদ্য বিবাহিতা বউয়ের অপমৃত্যু হয়েছে। মাসখানেক আগে একজনের মৃত্যুর খবর আমি শুনেছিলাম, কিন্তু তখন কে মারা গেল, কিভাবে মারা গেল তা নিয়ে এতটা মাথা ঘামাইনি যতটাই অভিজ্ঞতার পর ঘামিয়েছি। আজও বেশি রাত্রি হলে আমি ওই রাস্তা দিয়ে যাতায়াত বিরত রাখি। এই ছিল ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে মোহাইমিন আলিফ। ঘটনাটি একটি ইটভাটাকে কেন্দ্র করে এবং বহু পুরাতন। এই ঘটনাটির সময়কাল আনুমানিক 1910 কি 20 সাল এরকম হবে আর কি। প্রিয় লিসেনার্স, ওই সময়ে ব্রিটিশ পিরিয়ডে যখন অবকাঠামোগুলো তৈরি করা হতো, তখন আপনারা দেখবেন যে ব্রিটিশ পিরিয়ডের যে ব্রিজ থেকে শুরু করে নিয়ে তারপরে যে সমস্ত বিল্ডিং গুলো রয়েছে, এগুলো সবগুলো ছিল ওই যে লাল ইটের, এবং বেশ চওড়া করে মিনিমাম 3 ফুট এরকম চওড়া করে দেয়ালগুলো তৈরি করা হতো। তো ওই সময় ইটের ভাটা স্থাপন করা হতো, সেখানে ওই ইটগুলো পোড়ানো হতো। আজকে যেমন ইটের ভাটা, অনেকটা ঠিক তেমন ভাবেই ওই একই পদ্ধতিতে ইট পোড়ানো হতো। যাই হোক, তো তখন ওই একটা ইট ভাটা স্থাপন করা হয়। ওই গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে এটা উনি করেন। করার পরে উনি যখন ইট ভাটা স্থাপন করেন এবং ইট ভাটায় যখন আগুন দেওয়া হয়, এখন কিছু সমস্যা দেখা গেল। সেটা হচ্ছে যে ইট ভাটায় আগুন ধরছে না। অনেক চেষ্টা করেছেন উনি, এমনকি বিভিন্ন দাহ্য পদার্থ যেগুলো আছে, যেমন কেরোসিন, পেট্রোল, এই টাইপের আর কি, ওই সময় যেগুলো পাওয়া যেত, এই সমস্ত জিনিস দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করেন। তবুও আগুন জ্বলছিল না, কোনো কারণ কেউ খুঁজে পাচ্ছিল না। কিছু মানুষ ওই ইটভাটায় যারা চাকরি করতেন, তারা ওই ব্যক্তিকে পরামর্শ দিলেন যে আপনি একজন কবিরাজ বা তান্ত্রিক আছে, তো তার কাছে আপনি যান। তো তান্ত্রিকের নামটাও জানা জানি, এতটুকু জানা যায় উনি একজন মুসলিম ছিলেন তান্ত্রিক। তো ওনার কাছে যান, যাওয়ার পরে তান্ত্রিক বললেন যে এটা কোনো ব্যাপার না, আপনার যে সমস্যা, এই সমস্যা অনেক ইট ভাটাতেই হয়, এই সমস্যার সমাধানও খুব সহজ। আপনি একটি ছাগল বা ভেড়া এই টাইপের কিছু একটা প্রাণী জবাই করে সেটি ওই ইট ভাটার মধ্যে ফেলে দেবেন, তারপরে আগুন চালিয়ে দেবেন, দেখবেন যে আগুন ধরে গেছে। এটা তো খুব একটা সহজ বিষয় ছিল, কারণ তার নিজের বাড়িতেই ছাগলের অভাব ছিল না। উনি একটি ছাগল নিয়ে আসেন এবং ইট ভাটাতেই জবাই করে, ইট ভাটার যেই জায়গাতে আসলে আমরা দেখেছি ইট ভাটার কিন্তু কিছু কিছু জায়গায় মানে আমরা দেখি যে ভেতর থেকে আগুন বের হচ্ছে, মানে ওই জায়গাগুলোতে হেঁটে হেঁটে যাওয়া যায় না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য যারা ইট ভাটা যখন আগুন জ্বলে, সবাই কিন্তু ইট ভাটাতে যায় না। যারা ওখানে প্রশিক্ষিত বা খুব জানাশোনা, তাদের সহযোগিতা ছাড়া উপর দিয়ে হাঁটা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ। যাই হোক, ওরকম যেই মানে গর্ত রয়েছে, ওই গর্তের মধ্যে ওই ছাগলকে ফেলে দেওয়া হয়, তারপর আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন ধরার পরে সত্যি আগুন ধরে, কিন্তু আগুন ধরার অল্প কিছু সময়ের মধ্যেই ধপ করে আগুন নিভে যায়, এবং এমন ভাবে নিভে যায় ঠিক যেমন আমরা একটা বাতি ফু দিয়ে নিভিয়ে ফেলি, একবারে নিভে যায়। ঠিক তেমনি পুরো ইটের ভাটার আগুন একবারে নিভে যায়। এটা কিভাবে সম্ভব? কোনো একটা অংশে নিভে যেতে পারে বা আস্তে আস্তে নিভে যেতে পারে, কিন্তু একবারে কিভাবে নিভবে? তখন আবার ওই তান্ত্রিকের কাছে যাওয়া হয়। তখন ওই তান্ত্রিক পরামর্শ দেন যে এভাবে হবে না, আপনার এখানকার সমস্যা একটু জটিল। আপনি একটা কাজ করেন, আপনি একটা মৃতদেহ, মানে জীবিত ব্যক্তি না, একটা মৃতদেহ খুব গোপনে কোন একটা কবরস্থান থেকে তুলে এনে এখানে পুড়িয়ে ফেলবেন, আর এটা যেন কেউ না জানে, এবং ওই পরিবার যেখান থেকে তুলে আনবেন এরাও যেন না জানে। আর এমন মৃতদেহ তুলে আনবেন, দেখা যাচ্ছে যে তার আত্মীয় স্বজন নাই, খোঁজ খবর নেওয়ার মতো মানে কেউ নাই। কারণ যখন মৃতদেহকে তুলে আনা হবে, যদি তারা পরবর্তীতে কোনোভাবে জানতে পারে, তাহলে কিন্তু আদালতে আপনার বিরুদ্ধে মামলা হবে, কারণ এটা একটা ফৌজদারি অপরাধ।
ওনারা চিন্তা করলেন যে কি করা যায় এরকম খোঁজ খবর কিভাবে পাওয়া যায়। তো পাশের কয়েক গ্রাম দূরে একটা খবর আসে যে একজন ব্যক্তি, ওনার কোনো ফ্যামিলি নাই, কিছু নাই, অনেকদিন রোগে ভুগতেছিলেন, উনি মারা গেছেন। পরে গ্রামবাসী চাঁদা তুলে তার দাফন কাফনের ব্যবস্থা করে আর কি। তখন চিন্তা করলেন যেহেতু ওনার কোনো আত্মীয় স্বজন নাই, তাহলে এর লাশটা আমরা রাতের বেলা তুলে আনতে পারি। প্রিয় লিসেনার্স, আমি একটা বিষয় এইখানে বলার মাঝখানে আপনাদেরকে বলে নিই, মৃতদেহ একান্তই বিনা প্রয়োজনে কাটাছেঁড়া করা, তারপরে মৃতদেহকে কোনোভাবে কষ্ট দেয়া, এটা সম্পূর্ণরূপে কবিরা গুনাহ এবং হারাম। মানে বিনা প্রয়োজনে, আপনি ধর্মীয় কোনো প্রয়োজনে না, চিকিৎসার কোনো প্রয়োজনে না, আইনগত কোনো প্রয়োজনে না, একদম বিনা প্রয়োজনে যদি মৃতদেহকে কোনোভাবে কষ্ট দেয়া হয়। ধর্মীয় প্রয়োজনে হতে পারে, যেমন হিন্দু ধর্মে মৃতদেহকে পুড়িয়ে ফেলা হয় বা দাহ করা হয়, বা বিভিন্ন ধর্মে বিভিন্ন ধরনের জিনিস আছে। এই প্রসঙ্গটা বাদে বিনা প্রয়োজনে কোনোভাবেই এই কাজটি করা ধর্মে যেমন অনুমতি নেই, ঠিক তেমনি এটি আইনসঙ্গতও নয় এবং এটা ফৌজদারি অপরাধ। যাই হোক, ওই ইটের ভাটার সাথে সংশ্লিষ্ট এরকম 7-8 জন তারা এই কাজটি সম্পন্ন করে এবং তারা ওই কবরস্থানে যায়, খুব কৌশলে রাতের বেলা কবরস্থান থেকে ওই লাশটি চুরি করে নিয়ে আসে। আর তখন তো এরকম ইলেকট্রিসিটি ছিল না, তখন সন্ধ্যার পরে মানুষজন ঘুমিয়ে যেত, আবার ভোরবেলা উঠতো। রাতের বেলা কেউ হাঁটাহাঁটি করতো না বললেই চলে, বিশেষ করে একদম গ্রাম অঞ্চলে। এখনো তো এরকমটা হয় যে এখন যদি ইলেকট্রিসিটি চলে এসেছে, তারপরেও তো বেশি রাত পর্যন্ত মানুষ জাগে না, স্পেশালি গ্রামে। তো ওনারা লাশটা নিয়ে চলে আসেন, লাশটা নিয়ে চলে এসে ওই রাত্রেই ইটের ভাটায় আগুন জ্বালান এবং ওই একই রকম ভাবে ওই ছাগল যে দিক দিয়ে নামিয়ে দেওয়া হয়েছিল, ওই ডেড বডিটাকে ওইভাবে নামিয়ে দেওয়া হয়। নামিয়ে দেওয়ার পর সত্যি আগুন ধরে ওঠে এবং এই আগুন একদিন পর্যন্ত জ্বলে। ঠিক যখন ফেলেছে, মানে লাশটা ফেলেছে, তারপর আগুন ধরিয়েছে, ঠিক পরের রাত্রে ওই প্রায় একই সময়ে আবার সেই আগের মতো ধপ করে আগুন নিভে যায়। আবারও সবাই খুবই অবাক হয় যে আসলে এটা আমরা কি করতে পারি, আমরা তো চেষ্টা করলাম কিন্তু তারপরে কাজ হচ্ছে না। আবার ওই মালিক, ইটের ভাটার মালিক, ওই ব্যক্তি তখন তান্ত্রিকের সাথে যোগাযোগ করেন। তখন তান্ত্রিক বলেন যে বুঝতে পেরেছি, এটাতেও কাজ হবে না, ছোট ছোট পদ্ধতিটা অ্যাপ্লাই করলাম, এবার একদম লাস্ট যে পদ্ধতি সেটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। সেটি হচ্ছে একটা জীবন্ত মানুষকে, যার বয়স হতে হবে 30 থেকে 40 বছর, এমন কাউকে এনে এর মধ্যে ফেলে হত্যা করতে হবে, তাহলে আগুন চলবে। এটা তো আরো মারাত্মক অপরাধ, একটা জীবন্ত মানুষকে এইভাবে হত্যা করা, এটা তো কোনোভাবেই মানে আইনসঙ্গত নয় এবং ধর্মীয়ভাবে সেটা সঙ্গত নয়। এখন ইটের ভাটার মালিক তার কিছু স্টাফদেরকে নিয়ে পরামর্শ করেন যেটা কি করা যায়, ইটের ভাটা তো যদি আমি না জ্বালাই তাহলে তো অনেক আমার লস হয়ে যাবে। তো ওই ইটের ভাটার কয়েকজন পরামর্শ দেন যে এমন একজন ব্যক্তিকে খুঁজে বের করেন এরও কোনো আত্মীয় স্বজন নাই, যাতে করে এ যদি মারাও চায় তাকে খোঁজ করার মতো কেউ থাকবে না। কারণ তখন তো যোগাযোগ ব্যবস্থা তো ভালো ছিল না, অনেক মানুষ বিভিন্ন জায়গায় যেত, ব্যবসায়িক প্রয়োজনে যেত, কোথাও হয়তো বা অসুস্থ হয়ে মারা গেছে, তার পরিচয় পাওয়া যায়নি, সেখানকার লোকজন নিয়ম নীতি মেনে দাফন করেছে, তার পরিবার আর কখনো তাদেরকে খুঁজে পায়নি। এমন বহু ঘটনা আপনারা শুনবেন। তো আগেকার দিনে তো এরকম হতো, এখনো হয় কিন্তু এখন কম। এখন এরকম লোক কোথায় পাবে? খুঁজতে 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 একটা লোক পাওয়া যায়, সে হচ্ছে পাগল। ওই পাগল যে কোথা থেকে এসেছিল এটা কেউ বলতে পারে না, মানে সে ওই 5-7 গ্রামের মধ্যেও মানে তার পরিচিত কেউ নাই, মানে হয়তো বহু দূর থেকে হাঁটতে হাঁটতে চলে আসছিল এদিকে, এমন একজন পাগলকে পাওয়া যায়। তো তার যে নাম ছিল তাকে সবাই মনা পাগল বলতো। পাগলকে পাওয়া যায়। আর ওই সময় গ্রামবাসী তো মানে তারা নিজেরাই খাদ্য কষ্টে ভুগতো আর কি। তো ওই মনা পাগল বিভিন্ন বাড়িতে গিয়ে খাবার টাবার চাইতো, খাবার না দিলে সে গালিগালাজ করতো। পাগল তো, তার তো কোনো সেন্স নাই। মানুষজন মনা পাগলের উপর অনেকটা বিরক্তও ছিল, তারপরে দয়া করে খাবার টাবার দিত। ওইভাবেই মনা পাগল মানে তার দিন যাপন করতেছিল আর কি। তো মনা পাগলকে ওই ইটের ভাটার কয়েকজন যে বলে, মনা তোকে কিন্তু রাতের বেলা খাবার দিব, আয় ইটের ভাটা আসিস। এখন মনা পাগল তো আসলে একবেলা খায় তো সারাদিনই উপোস থাকে, আর কোনোদিন কখনো 2 দিন কোনো আহারই জোটে না। যখন মনা পাগল খাবারের কথা শুনেছে, বলে হ্যাঁ আমি যাব, বলে ঠিক আছে তুই রাতের বেলা চলে আসিস।
এখন পাগল তো সেন্স নাই, সে যে কথা দিয়েছে আসবে, সেটা আসতে নাও পারে। এই জন্য কয়েকজন ব্যক্তি সারাদিন মনা পাগলের উপর নজর রেখেছে, যে মনা পাগল কোথায় যায়, কি করে। সন্ধ্যার পরে ওকে বলবে, মনা চল ইটের ভাটায় যাই, আমাদের সাথে খাবার খাবি। তো সত্যি মনা পাগলের তো আসলে এত কিছু মনে থাকে না, সে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ওকে নজরদারি করার জন্য কয়েকজন লোক ছিল। ওরা গিয়ে মনা পাগলকে পরে সন্ধ্যার পরে বলেছে যে মনা চল, তোর না আজকে আমাদের সাথে খাওয়া দাওয়া করার কথা ইট ভাটায়? মনা পাগল বলে হ্যাঁ তাই তো, চল যাই। মনা পাগলকে তারা ইটের ভাটায় নিয়ে যায়। মনা পাগল ইটের ভাটায় গিয়ে বলে, কই আমার খাবার কই? বলে চল উপরে চল, ইটের ভাটার উপরে চল। তারপর ও তো সরল বিশ্বাসে সেখানে যায়। আর আগে থেকেই রেডি করে থাকা কিছু লোক ছিল। তো মনা পাগল যখন সামনের দিকে এগিয়েছে, তখন ওই যে একটা বড় হোল বা গর্ত রয়েছে, ওইখানে মনা পাগলকে নিয়ে আসা হয় এবং পেছন থেকে ধাক্কা দিয়ে ওই গর্তের মধ্যে মনা পাগলকে ফেলে দেওয়া হয়। তখনও তো আগুন জ্বলছিল না, মনা পাগল নিচে পড়ে যায়, চিৎকার কান্নাকাটি করতে থাকে যে আমি কোথায় আসলাম, এখানে আমাকে ফেললি কেন, আমার খাবার কই, আমার খাবার দে। তো মনা পাগলের মতো তার মানে স্বরে আর্তনাদ করছিল। কিন্তু ওরা কি করে, ওই গর্তগুলো কিন্তু ঢেকে দেওয়ার জন্য এক ধরনের একটা ঢাকনা আছে, ওই ঢাকনা দিয়ে ঢেকে দেয়। আর ইটের ভাটার যেই জায়গাটাতে আগুন দেওয়া হয়, যেখানে লাকড়ি বা খড়ি যেখানে থাকে, সেইখানে ইটের ভাটার লোকেরা আগুন ধরিয়ে দেয়। আগুন ধরিয়ে দেওয়ার পর অল্প কয়েক সেকেন্ড ভিতর থেকে মনা পাগলের তীব্র আর্তনাদ শোনা গিয়েছিল, জোরে বাবারে পুড়ে গেলাম, মরে গেলাম, এইরকম জাস্ট অল্প কয়েক সেকেন্ড, 5-7 সেকেন্ড। এরপরে মনা পাগল আর চুপ হয়ে যায়, মারা যায় আগুনে পুড়ে। সত্যি ওই ইটের ভাটার আগুন আর নেভেনি বলতে ওই ইট পোড়ানোর জন্য যতদিন প্রয়োজন ছিল আগুন জ্বালানোর, ঠিক ততদিনই চলেছে। তারপর ইটের ভাটার আগুন স্বাভাবিকভাবেই থেমে যায়। তারপরে ইটের ভাটা যখন ঠান্ডা হয়, আস্তে আস্তে ইটগুলা বের করে নিয়ে আসা হয়। আর টানা এতদিন আগুনে পোড়ার কারণে মনা পাগলের কোনো রোগ পাওয়া যায়নি, সেগুলো ছাই হয়ে গেছে এবং স্বাভাবিকভাবে সেটাই হওয়ার কথা। এই ঘটনা ঘটে গেছে, গ্রামবাসী কিন্তু কিছু জানে না। কেন জানে না? কারণ হচ্ছে ও পাগল মানুষ, সারাদিন এই গ্রাম থেকে ওই গ্রাম যায়, ও কোথায় চলে গেছে, হয়তো আর এক গ্রামে চলে গেছে। আর গ্রামবাসীর অনেকেই খুশি যে ও বিভিন্ন সময় এসে বাসা বাড়িতে ডিস্টার্ব করে, খাবার না দিলে গালিগালাজ করে, সবসময় তো বাসায় খাবার থাকে না। গ্রামবাসীও খুশি যে ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে, আর তার খোঁজখবর নেওয়ার মতো কোনো লোকও নেই। বিষয়টা একদম ধামাচাপা পড়ে যায়। ঠিক যেমন ওই যে কবর থেকে লাশ তুলে নিয়ে এসেছিল, লাশ তুলে নিয়ে আসার পর কিন্তু কবরটা আবার সুন্দর করে আগের মতো তৈরি করে দিয়ে এসেছিল, যার কারণে ওই কবরের লাশ আছে কি নাই বাইরে থেকে কিন্তু বোঝার কোনো উপায়ই ছিল না। যাই হোক, সবকিছু একদম স্বাভাবিক, যেন কিছুই হয়নি। এত বড় ঘটনা ঘটে গেল, একটা মানুষকে মেরে ফেলা হলো, মনে হয় কিছুই হয়নি, কারণ তার আত্মীয় স্বজন ছিল না। এই ঘটনার সপ্তাহখানেক পর থেকে শুরু হয় ভয়ানক কিছু ঘটনা। ওই গ্রামের একজন সন্ধ্যার পরে বাড়ি ফিরছিল, তো রাস্তার মোড়ে দেখে যে চাদর দিয়ে মুড়ি দিয়ে একজন লোক বসা। আর মনা পাগল মাঝে মাঝে শীতকালে এইভাবে যে মানুষজন কিছু ছেঁড়া কাঁথা টাথা দিত, চাদর দিত, ওগুলো ওরকম জড়িয়ে রাস্তার মোড়ে টোড়ে বসে থাকে। তো ওই লোক তো গ্রামবাসী, উনি তো ওই ইট ভাটার সাথে সংশ্লিষ্ট না, ওনারা তো বা গ্রামবাসীরা তো আর জানে না যে মনা পাগলের কি হয়েছে। তো দূর থেকে দেখে যে এক লোক এরকম চাদর মুড়ি দিয়ে রাস্তার মোড়ে বসে আছে। তো উনি বলতেছে, কিরে মনা পাগল না কিরে, এতদিন কোথায় ছিলি? তখন ওই যে চাদর মুড়ি দেয়া লোকটি বলে ওঠে, হ্যাঁ আমি মনা, ভাই কাছে আয়। চিন্তা করে দেখি মনা আমাকে ডাকে, যাই কাছে যাই। তখন মনা, কি হয়েছে, ডাকলি কেন? তখন মনা বলে যে আমাকে একটু পানি দিবি, আমার খুব পানি তেষ্টা পেয়েছে। বলে আমার হাতে তো এখন পানি নাই, আমি তো বাজার থেকে ফিরতেছি, পানি কিভাবে দিব তোকে, আমার সাথে চল, প্রয়োজনে আমার বাড়ি থেকে পানি খাওয়াবো। বলে যে না, আমার খুব পানি তেষ্টা পেয়েছে, আমার গলা ফেটে যাচ্ছে। বলে তোর এত পানি তেষ্টা পাইলো কেন, এরকম করে বলতেছেন। বলে যে দেখ আমার সারা শরীরের কি অবস্থা। তখন সে চাদরটা খুলে ফেলে এবং ওই সময় ওই যে ব্যক্তি, ওনার হাতে একটা হারিকেন ছিল আর কি, হারিকেন নিয়ে চলাফেরা করতেছিলেন সন্ধ্যার পরে। তো ওই হারিকেনের আলো মনা পাগলের কাছে নিয়ে গিয়ে দেখে মনা পাগলের চেহারাটাও ঝলসানো, কিন্তু তার গলা থেকে নিচ পর্যন্ত, পা পর্যন্ত এমন ভাবে ঝলসানো এবং পুড়ে গেছে, এবার শরীর থেকে ধোঁয়া উঠছে, সদ্য কোনো কিছু পুরানোর পর যেভাবে ধোঁয়া ওঠে ঠিক তেমন ধোঁয়া উঠছে। এই দৃশ্য দেখে উনি ওইখানেই চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। সকালবেলা না, ওই রাতের বেলায় ওই রাস্তা দিয়ে
আরো কয়েকজন লোক আসছিল, তারা ওনাকে উদ্ধার করে, ওনাকে চিনতে পারে, ওনার বাড়িতে দিয়ে আসে। সকাল থেকেই দেখা যায় ওনার শরীরের বিভিন্ন জায়গায় ওই ফুসকুড়ি উঠেছে। অনেক সময় আগুনের, আমরা যদি হিট লাগে শরীরের কোনো জায়গায় বা তেলের, গরম তেলের ছিটা লাগে, সেখানে দেখা যায় আমাদের ফুসকুড়ি উঠে যায়, ঠিক তেমনি সারা শরীর ভর্তি ফুসকুড়ি উঠেছে। ওনাকে বলা হয় যে কি ব্যাপার, কি হয়েছে? তখন উনি বলে, রাতের বেলা আমি মনা পাগলকে দেখেছি, এই ঘটনা, এরপরে আমার এই অবস্থা। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মাত্র কয়েকদিনের মধ্যে ওই লোকটি মারা যায়। শরীরে প্রচন্ড ব্যথা হয়েছিল ওনার, উনি মারা যায়। ওনার আসলে ট্রিটমেন্ট করার তেমন কোনো সুযোগ ছিল না, এমনি গ্রাম্য যে চিকিৎসাগুলো আছে গাছগাছালার, সেগুলো করা হয়েছিল, কিন্তু উনি বাঁচেননি, মারা যান। এরপরে একই রকম ভাবে বিভিন্ন মানুষ মনা পাগলকে দেখতে থাকে। কখনো রাস্তার ধারে দেখা যায়, কখনো রাতের বেলা বাড়ির দরজা ঠক ঠক করে মনা পাগল ডাকে, খুলে দিলে দেখে যে মনা পাগল। তারপরে ওই একই রকম ভাবে রাস্তার ধারে, বাড়িতে, বাড়ির উঠানে, হ্যাঁ, পুকুর ঘাটে, এরকম রাতের বেলা মনা পাগলকে দেখা যেত। আর যার সাথে দেখা দিত তার একই রকম ভাবে শরীরে ফোস্কা পড়ে উনি মারা যেতেন। গ্রামে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়, মনা পাগল আতঙ্ক। সবাই বলে যে আগে তো খাবার চেয়ে বিরক্ত করতো, এখন রাতের বেলা ওই কি শুরু করছে এখন, ওর কারণে গ্রামের একের পর এক লোক মারা যাচ্ছে। ও নিশ্চয়ই কোনো কুষ্ঠ রোগ বা এই টাইপের কোনো রোগ সে বহন করে নিয়ে আসছে, যার ফলে ওর সাথে যার দেখা হয় তার সাথে মানে ওই রোগটা তার কাছে ছড়িয়ে যায় এবং সে মারা যায়। গ্রামবাসী এটা ধারণা করেছে, কিন্তু গ্রামবাসী তো আসলে মনা পাগল যে মারা গেছে এটা তো জানে না, কারণ ওটা জানে শুধু ওই মানে আপনার ইটের ভাটার সাথে সংশ্লিষ্ট যে লোকজন, তাও সবাই না, ইটের ভাটায় কিন্তু অনেক লোক কাজ করে, ওই সংশ্লিষ্ট টোটাল 10-12 জন মালিক সহ 10-12 জন জানে। তো যাই হোক, ওরা কি করে, মানে গ্রামবাসী তারা এক হয়ে একটা মিটিং করে যে মনা পাগলকে খুঁজতে হবে। মনা পাগল কোথায়? মনা পাগলকে খুঁজতে হবে, কারণ ও এই রোগ বহন করতেছে, একটা সংক্রামক ব্যাধি বহন করতেছে, সারা মানে গ্রামে মানুষ মারা যাবে যদি এটা এভাবে ছড়ায় পড়ে। মনা পাগলকে খোঁজো, কিন্তু সমস্যা হলো মনা পাগলকে দিনের বেলা কোথাও দেখা যায় না। মনা পাগল শুধু রাতের বেলা দৃশ্যমান হয়। যেহেতু দিনের বেলা দেখা যায় না, রাতের বেলায় গ্রামের লোকজন মশাল নিয়ে, হারিকেন নিয়ে বিভিন্ন দলে উপদলে ভাগ হয়ে মনা পাগলকে খুঁজতে থাকে, কিন্তু মনা পাগলকে আর খুঁজে পাওয়া যায় না। এখানে একটা বিষয় বলে রাখা ভালো প্রিয় লিসেনার্স, যারা মারা গেছে এরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে ইটের ভাটার সাথে, ওই ইটের ভাটার সাথে সংশ্লিষ্ট ছিল। যখন মানে তারা হয়তো বা কিছুটা সহযোগিতা করেছে জেনে বা না জেনে, না জেনেই করেছে সম্ভবত। এরপরে কি হয়, যারা জেনে করেছে এদের সাথে মনা পাগলের দেখা হতে থাকে রাতের বেলা। যখন দেখা হতে থাকে তখন তারাও কিন্তু একই রকম ভাবে মারা যায়। প্রিয় লিসেনার্স, মনা পাগলকে যে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, ওই ইটের ভাটার ওই লোকরা এবং মালিক তো বলতে পারছে না কাউকে যে মনা পাগলকে কিভাবে দেখা যাবে, মনা পাগলকে তো আমরাই মেরে ফেলেছি, এটা তো বলতে পারছে না। কারণ যখন যদি এইভাবে একটা হত্যা করা হয়েছে, এটা যদি গ্রামবাসী জানাজানি হয়, তখন তো থানায় মামলা হয়ে যাবে, তখন পুলিশ এসে ধরে নিয়ে যাবে তাদেরকে। এই কারণে তারা তো বলতে পারছিল না গ্রামবাসীকে, তারা খালি মানে শুনে যাচ্ছিল। এরপর থেকে ওই যে যারা মেইন কিলিং মিশনে যারা ছিল তাদের সাথে এই ঘটনা ঘটতে থাকে, তারা মনা পাগলকে দেখে এবং দেখার পরে তারাও একে একে মরতে থাকে। কিন্তু গ্রামবাসী টোটাল বিষয়টা সম্পর্কে তখনও ওয়াকিবহাল ছিল না। এর মধ্যে কি হয়, ইটের ভাটার মালিকের ছেলেও এক রাত্রে মনা পাগলকে দেখে। মনা পাগল আতঙ্কে রাতের বেলা মানুষের ঘর বাড়ি থেকে বের হওয়াই বন্ধ হয়ে যায়। কিন্তু এখানে একটা বিষয় বলে রাখি প্রিয় লিসেনার্স, কোনো নিরীহ মানুষ যারা ওই ইটের ভাটার সাথে কোনোভাবেই সম্পৃক্ত ছিল না, এরা কিন্তু কেউ মনা পাগলকে দেখেনি, যার ফলে তাদের কোনো ক্ষতিও হয়নি। এভাবে ওই ইটের ভাটার ওই ভয়ানক কাজের সাথে যারাই যুক্ত ছিল একে একে প্রায় প্রত্যেকেই মারা যায়। শেষ যিনি বাকি ছিলেন তিনি হচ্ছেন ওই ইট ভাটার মালিক। তখন তিনি চিন্তা করেন যে আমার ছেলে মারা গেল, আমার স্টাফরা মারা যাচ্ছে, আমার ইট ভাটা অবস্থা খারাপ হয়ে যাবে, এটা তো আমি আর ব্যবসা করতে পারবো না। তখন উনি আবার সেই তান্ত্রিকের শরণাপন্ন হন, যে তান্ত্রিকের পরামর্শে উনি এই ভয়ানক এবং এই অপকর্ম এবং এই অন্যায় কাজটি করেছিলেন, এটা গর্হিত অপরাধ করেছিলেন। ওই তান্ত্রিক বলেন যে তোমার যে ইটের ভাটা, এই ইটের ভাটা ছিল আসলে একটা সময় পরিত্যক্ত একটি শ্মশান। এই শ্মশানটা তুমি অনেক কম দামে কিনে ফেলেছিলা, বিভিন্ন কারণে এই ইটের ভাটায় আগুন জ্বলছিল না, কারণ এখানে কিছু জিনেদের বসবাস ছিল, তারা এখান থেকে যেতে চাচ্ছিল না। তো এই রিচুয়ালের মাধ্যমে তোমার ইটের ভাটার আগুন জ্বলে এবং তোমার ইটের ভাটা
চালু হয়। এবং ইটের ভাটা চালু করার জন্য প্রথমে আমি সাধারণ কিছু পদ্ধতি বলেছিলাম, তাতেও যখন কাজ হয়নি তখন আস্তে আস্তে কঠিন পদ্ধতি বলেছি। বলেন আর কি, যে মানে ওই মালিক বলেন যে তুমি তো আমাকে একদম শেষ করে দিয়েছ, ইট ভাটা হয়তো বা না জ্বলতো, কিন্তু এখন যেটা হচ্ছে, আমার তো পরিবারে আমার ছেলে মারা গেছে, আমার স্টাফরা মারা গেছে, এখন তো হয়তো আমার পালা। কে বলে যে, বা কে বলতে পারে যে তোমার পালাও আসবে না? ওই মালিক তান্ত্রিককে বলে। ওই তান্ত্রিক বলে, না না, আমার সাথে এসব হয় না, আমার শরীর বন্ধ করা আছে, এসব কোনো অশুভ শক্তি বা খারাপ জিন টিন আমার কাছে এসে ক্ষতি করতে পারবে না। তো ওই দিন উনি ওখান থেকে চলে আসেন। চলে আসার পরে চিন্তা করেন যে তান্ত্রিক তো কোনো সমাধান দিতে পারলো না, আমাকে কোনো বড় বুজুর্গ ব্যক্তির কাছে যেতে হবে। বড় বুজুর্গ ব্যক্তির কাছে যাওয়ার পর উনি দেখি কি সমাধান দেয়, এবং ওনাকে বলতে হবে যে কি ভয়ানক অন্যায় কাজ করেছি। একজন ভালো আলেমের কাছে উনি যান, গিয়ে সব কথা খুলে বলেন। আলেম বলেন যে তুমি অনেক অন্যায় কাজ করেছো, একটা লাশ কবর থেকে নিয়ে এসেছো, এটা খুব বড় একটি গুনাহের কাজ করেছো। তারপরে একটি মানুষকে, একটা পাগল মানুষকে এইভাবে হত্যা করেছো। তুমি থানায় গিয়ে সবকিছু স্বীকার করো, সারেন্ডার করো, আইন অনুযায়ী তোমার বিচার হবে। আর এই সমস্যার আমি কোনো সমাধান দেখি না, এটা ছাড়া, বিচার ছাড়া, উপযুক্ত বিচার ছাড়া আমি কোনো সমাধান দেখি না। তবে একটা বিষয় করবা, সেটা হচ্ছে যে তুমি জেনে রাখো, খুব তাড়াতাড়ি ওই যে তান্ত্রিক, সেও মনা পাগলকে দেখবে, একই রকম ভাবে ওই তান্ত্রিকও মারা যাবে। তখন তুমি ওই তান্ত্রিকের লাশ নিয়ে যাবা সেই গ্রামে, যেই গ্রাম থেকে তুমি কবর থেকে একটা লাশ তুলেছিল। ওই গ্রামবাসীর কাছে করজোরে মাপ চাইবা যে তুমি অন্যায় কাজ করেছো, তারা যেন তোমাকে ক্ষমা করে। আর আল্লাহ পরে তোমার সাথে কি করবে এটা আল্লাহ জানেন, কিন্তু আল্লাহর কাছে তুমি মাপ চাইবা এই অপরাধের জন্য। এই ঘটনার একদিন পরে ওই তান্ত্রিক মানে ছুটতে ছুটতে ওই ইটের ভাটার মালিকের কাছে আসে এবং বলে যে সর্বনাশ হয়ে গেছে, গত রাতে মনা পাগলের সাথে আমার দেখা হয়েছে, এই দেখেন আমার শরীরে হালকা হালকা ফুসকুড়ি উঠতেছে। এটা যখন বলে তখন সত্যি ইটের ভাটার মালিক দেখে ওই তান্ত্রিকের শরীরেও হালকা হালকা ফুসকুড়ি ওঠা শুরু হয়েছে। তান্ত্রিক বলে, আমি তো বাঁচবো না বলে মনে হচ্ছে, আপনার কথায় আমি যে অন্যায় কাজ করেছি এটা আমার শাস্তি, আপনিও প্রস্তুতি নেন, আপনার সাথেও হয়তো একই ঘটনা ঘটবে। এই বলে তান্ত্রিক চলে যায়। সত্যি যেদিন চলে যায়, পরের দিন ওই তান্ত্রিকের মৃত্যুর খবর ইটের ভাটার মালিকের কাছে আসে। যখন ওই আলেম এই ঘটনাটি বলেছিলেন যে ইটের ভাটার, সরি ঘটনা না, যখন কি করতে হবে যখন বিষয়টি বলেছিলেন ওই ইটের ভাটার মালিককে, তখন ইটের ভাটার মালিক তান্ত্রিকের বাড়িতে যান, তান্ত্রিকের পরিবারকে সব বিষয় বলেন যে ওনার লাশটা অমুক জায়গায় দাফন করবো। যেহেতু তান্ত্রিক মুসলিম ছিলেন, তো পরিবারের অনুমতি নিয়ে তান্ত্রিকের লাশটা কোন গ্রামে, ওখান থেকে কত দূর, কোন গ্রামে, এটা গ্রামের নাম তো চেঞ্জ হয় প্রিয় লিসেনার্স, আসলে নতুন নতুন অনেক গ্রাম হয়, ওই সময় ওই গ্রামের নাম কি ছিল সেটা মানে বলাটা খুব মুশকিল আর কি। এখন যে মূল ঘরের কথা বলছি, তখনও যে এটার নাম মূল ঘরই ছিল কিনা তাও আমরা বলতে পারি না। সেখানে যান, যাওয়ার পরে গ্রামবাসী জিজ্ঞেস করে কি হয়েছে, তখন উনি সব ঘটনা খুলে পড়লেন। আর মনা পাগলের ঘটনা অনেক দূরের গ্রামবাসীর কাছে ঘটনা চলে গিয়েছিল। তারা যখন সব ঘটনা শুনে তারা ধিক্কার দিতে থাকে, তুমি এমন একটা জঘন্য কাজ করেছো, একটা লাশ কবর থেকে উঠে এভাবে ইটের ভাটায় পড়াতে পারলা তুমি। উনি বলেন যে আমাকে আপনারা ক্ষমা করে দেন, আমি খুব অন্যায় কাজ করেছি। তো গ্রামবাসী বলে যে আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও, আমরা ক্ষমা করে দিলাম। যেহেতু ওনারা কোনো আত্মীয় স্বজন নাই, তারা থাকলে তারাই ডিসিশন নিত যে তোমাকে ক্ষমা করবে কি করবে না, কিন্তু আমরা গ্রামবাসীরা তোমাকে ক্ষমা করে দিলাম। তখন ওই লাশ, কবরটি খোঁড়া হয়, সত্যি গ্রামবাসী দেখে কবরের মধ্যে লাশ নাই। তখন ওইখানেই তান্ত্রিককে জানাজা দিয়ে ওই কবরে তাকে সমাহিত করা হয়। এইভাবে চলে যায় কয়েক মাস, মনা পাগলকে আর দেখা যায় না, আর কারো সামনে মনা পাগল দৃশ্যমান হয়নি। একদিন সকালবেলা কিছু লোক মানে দেখছিলেন যে ওই যে মালিক, ওনার ইটের ভাটা তো বন্ধ হয়ে গেছিল, যখন শুনেছে ইটের ভাটা এই ধরনের ঘটনা ঘটেছে, এরপরে ইটের ভাটা কিন্তু বন্ধ হয়ে গেছে। ইটের ভাটায় কোনো শ্রমিক কাজ করতে আসে না, কারণ কাজ করতে আসলে যে তার সাথে মনা পাগলের দেখা হয়ে যায় রাতের বেলা, এই ভয়ে কেউ কাজ করতে আসতো না, ইটের ভাটা বন্ধ হয়ে গেছে। একদিন সকালবেলা কিছু মানুষ দেখেছে যে ওই ইটের ভাটার মালিক উনি হাঁটতে হাঁটতে মন খারাপ করে ইটের ভাটার দিকে যাচ্ছে। এরপরে 2-3 দিন আর তার দেখা যায় না। তো ওনার স্ত্রী জীবিত ছিলেন, ওনার ছেলে তো মারা গেছে মনা পাগলকে দেখে একই রকম ভাবে অন্যরা যেভাবে মারা গেছে। স্ত্রী মানে চারদিকে খোঁজ খবর নিচ্ছে যে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন কিছু লোক বলেছে যে হ্যাঁ 2 দিন আগে তো ওনাকে সকালবেলা হাঁটতে দেখেছি, ইটের ভাটার দিকে যেতে দেখেছি। তখন সবাই ইটের ভাটার কাছাকাছি গিয়ে খোঁজ করে। খোঁজ করতে করতে প্রিয় লিসেনার্স, ওই যে যেই গর্তটা দিয়ে ধাক্কা দিয়ে মনা পাগলকে ফেলে দেওয়া হয়েছিল, বা ওই ছাগল জবাই করে ফেলে দেওয়া হয়েছিল, বা একটা লাশকে নামানো হয়েছিল, সবাই দেখে যে ওই গর্তের মধ্যে উনি পড়ে আছে।
মারা গেছেন উনি ওর মধ্যেই। ওনার যেই পাঞ্জাবি পায়জামা পরা ছিল ওরকমই আছেন, পাঞ্জাবি পায়জামা একই রকম আছেন, কিন্তু ওনার মুখমণ্ডলটা দেখে চেনা যাচ্ছে। ওনার লাশটা যখন তোলা হয় দেখে যে ওনার শরীরের নিচের অংশ, গলা থেকে নিচের অংশ এমন ভাবে পুড়ে গেছে যেটা না দেখলে বিশ্বাস করা যায় না, একদম কয়লা হয়ে গেছে পুড়ে। কিন্তু ইটের ভাটায় তো আগুন জ্বলছিল না, ইটের ভাটা তো বহুদিন ধরেই ইটের ভাটা মানে চলছিল না, তাহলে উনি পুড়ে গেল কিভাবে? আর এই ঘটনা ঘটলোই বা কিভাবে? কারণ উনি যেহেতু মারা গিয়েছিলেন, ওনার সাথে অ্যাকচুয়ালি শেষ দিকে এসে কি ঘটনা ঘটেছে এটা কেউ বলতে পারেনি। এভাবেই একটি অন্যায় কাজের যে শাস্তি, এই শাস্তির পরিসমাপ্তি ঘটে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আজকে আমি আপনার সঙ্গে একটি ঘটনা শেয়ার করব, যেই ঘটনাতেই আজ থেকে প্রায় কয়েক বছর আগের একটা ঘটনাটি আমি শুনেছিলাম আমার বড় ভাইয়ের কাছ থেকে, যার নাম আরমান। তিনি তার একটি ঘটনা আমার সঙ্গে একদিন শেয়ার করে, তার ঘটনাটি আমি আজকে শেয়ার করছি। তিনি ছোটবেলা থেকেই মাদ্রাসা পড়তেন, মাদ্রাসায় তিনি পড়াশোনা করতেন। প্রথমে তাদের গ্রামের পাশে একটা ছোট মাদ্রাসায় তিনি ভর্তি হন, কিন্তু সেখানে পড়াশোনার মান ভালো না থাকার কারণে তিনি এবং তার পরিবার সিদ্ধান্ত নেয় তাকে অনেক দূরে একটি কওমি মাদ্রাসাতে ভর্তি করানোর জন্য। কিন্তু রাসেল ভাই, একটা কথা বলে রাখি যে এই আরমান ভাই তিনি কিন্তু তার বাবার একজনই ছেলে, তার বোন আছে, 3টা বোন আছে, কিন্তু তার বাবা নিয়ত করে যে তার যদি একটা ছেলে হয় সেই ছেলেকে ভালো একজন আলেম বানাবেন। তো যেই নিয়ত, সেই নিয়তের পরিপ্রেক্ষিতেই তাকে আর কি মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয় আর কি। তো যখন গ্রামের মাদ্রাসায় পড়াশোনা হচ্ছে না, তখন মানে কি বলে দূরের একটা মাদ্রাসায় থেকে ভর্তি করে দেওয়া হয়। মাদ্রাসাটা অনেক ভালো, কিন্তু তারা পাহাড়ি অঞ্চলে থাকার কারণে ওই যে মাদ্রাসাটা ছিল সেই মাদ্রাসাটা পাহাড়ে ঘেরা নির্জন একটা এলাকায়, চারপাশে বেশ জঙ্গল, বিশাল বড় বটগাছ আর অদ্ভুত অদ্ভুত রকমের কিছু মানে গাছগাছালি। সবথেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে ওই জায়গাটা বিশাল একটা নীরবতা, নিস্তব্ধতা একটা জায়গা। দিনের বেলাতেও জায়গাটা কেমন যেন ভয় ধরিয়ে দিত। প্রথম দিকে আরমান সেখানে একদমই ভালো লাগতো না, কারণ তার এরকম একটা জায়গায় এসে মানে এরকম একটা পরিবেশ তার কাছে মোটেও ভালো ছিল না। তবে ধীরে ধীরে অন্য ছাত্রদের সঙ্গে মিশে যেতে শুরু করে আরমান। সেই মাদ্রাসায় তার সবথেকে ঘনিষ্ঠ বন্ধু হয় তাহমিদ নামের একজন ছেলে বন্ধু। দুজনে একসঙ্গে পড়াশোনা করতো, খাওয়া দাওয়া করতো, এমনকি রাতের বেলাও তারা এক বেডে শুইত। রাসেল ভাই, একটু কথা বলে রাখি যে মাদ্রাসা মানে যারা আছে তারা কিন্তু সবাই ফ্লোরিং করতো, ফ্লোরে শুইত। যাই হোক, একদিন তারা মানে সন্ধ্যার পর হঠাৎ মাদ্রাসার প্রধান হুজুর, মানে সবথেকে বড় হুজুর যিনি, তিনি জরুরি কাজে বাড়িতে চলে যান। হুজুর না থাকায় মাদ্রাসায় ছাত্রদের যেন একটা মহা উৎসব লেগে যায়, সবাই হইচই শুরু করে দেয় এবং সবার মধ্যে একটা আনন্দ বিরাজ করে। ঠিক তখনই তাহমিদ এসে আরমানকে বলে, চল আজকে একটু বাইরে ঘুরে আসি। আরমান প্রথমে রাজি হচ্ছিল না, কারণ সে পাহাড়ি অঞ্চল অতটা ভালোভাবে চেনে না, কিন্তু তার বন্ধুর এবং ঘনিষ্ঠ বন্ধুর জোরাজোরিতে শেষমেশ সে রাজি হয়ে যায়। এরপর এশারের নামাজ তাদেরকে মসজিদে আদায় করতে হবে, কারণ এশায়ের নামাজে অবশ্যই উপস্থিত থাকতে হবে, হাজিরা ডাকবে, সেই হাজিরাতে উপস্থিত থাকতে হবে। তারা এশায়ের নামাজ পড়ে দুজনে হাতে একটা টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়ল আশেপাশের একটা কোনো জায়গায়। চারপাশ তখন গরমের রাত, বাতাসেও যেন মানে অনেক ভারী। হাঁটতে হাঁটতে তাহমিদ মোবাইলে আওয়াজ চালিয়ে দিল। তারা গল্প করতে করতে অনেকটা পথ চলে যায়। হঠাৎ দূর থেকে কয়েকটা শেয়ালের ডাক ভেসে এলো। শেয়ালের ডাকগুলো এত বেশি ভয়ানক ছিল, এটা শোনার পর আরমানের বুক কেঁপে উঠল। সে বলল, তাহমিদ চলো মাদ্রাসায় ফিরে যাই, আর সামনে যাব না। কিন্তু তাহমিদ হেসে বলল, শেয়ালের ডাক শুনে ভয় পেলে চলবে নাকি? তারা আরও সামনে এগোতে লাগলো। কিছু দূর যাওয়ার পর আরমান খেয়াল করলো মানে সামনে আর কোনো রাস্তা নেই, একদম পথ তারা শেষ করে ফেলেছে। ঠিক তখনই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে একটি বিশাল বড় বটগাছ। সেই বটগাছটাই এই রাস্তার ইতি টেনেছে। অদ্ভুত ব্যাপার হলো, এই এলাকায় এরকম কোনো বটগাছ থাকার কথা না। তাহমিদও অবাক হয়ে বলল, আশেপাশে তো এমন গাছ আমি কখনো দেখিনি, এই রাস্তা দিয়ে তো আমি আরও অনেকবার এসেছিলাম, হঠাৎ কি হলো বুঝলাম না। আর এত বড় গাছ এমনি এমনি তো 2-1 দিনের মধ্যে তো হওয়ার কথা না। আরমানের শরীর একদম ঠান্ডা হয়ে গেল। সে
আহ, পিছনে ফিরে মানে মাদ্রাসার দিকে ব্যাক করবে, ঠিক তখনই দেখে তাদের পিছনে আরও একটা বিশাল বড় বটগাছ দাঁড়িয়ে আছে। মুহূর্তের মধ্যে চারপাশটা যেন বদলে গেল। তারা বুঝতে পারছিল না কিভাবে তারা সেখানে এসে পড়ল। তাদের যে রাস্তা ছিল সেই রাস্তাটাও তারা আর খুঁজে পাচ্ছে না। অন্ধকারের মধ্যে শুধু বটগাছ আর বটগাছ। হঠাৎ তাদের সামনে থাকা একটা বটগাছের ডাল, বিশাল বড় ডাল নড়ে উঠল। তারপর ধীরে ধীরে নিচে নামতে থাকলো একটা সাদা অস্পষ্ট অবয়ব। প্রথমে তারা বুঝতে পারেনি, কিন্তু একটু পর যখন টর্চের আলো পড়তেই দেখা গেল সেটা একটা স্কুল ড্রেস পরা মেয়ে। বয়স 15 কি 16 হবে। মেয়েটার মুখ একদম ফ্যাকাশে, চুলগুলো এলোমেলো, আর চোখ দুটো দেখতে অস্বাভাবিক রকমের লাল। মনে হচ্ছে সকালবেলার সূর্য উঠেছে তার চোখের মধ্যে। এরকম একটা লালের তীব্রতা অনুভব করলো তারা দুজনেই। তাহমিদ সাহস করে জিজ্ঞাসা করলো, আপনি কে? এখানে কি করছেন? মেয়েটা খুব ঠান্ডা গলায় বলল, আমি মেহরিন। এই কথাটা শোনার পর আরমানের বুক ধড়ফড় করতে লাগলো। তাহমিদ কাঁপতে কাঁপতে দোয়া পড়তে শুরু করলো। তারা দুজনেই চিৎকার করে দোয়া পড়তে শুরু করলো। তারপর টসের আলোয় মেয়েটার চোখে ফেলতেই সে হঠাৎ প্রচণ্ড রেগে গিয়ে পর মুহূর্তেই অসম্ভব একটা ভয়ানক কাণ্ড ঘটে ফেলল। মেয়েটা তাহমিদের গলা চিপে ধরে তাকে মাটির অনেকটা উপরে তুলে ফেললো। তাহমিদ ছটফট করছে, তারপর তাকে ছুঁড়ে মারলো একটা বট গাছের দিকে। তাহমিদ সেই গাছের সাথে ধাক্কা খেয়ে এই মানে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। এই দৃশ্যটা দেখে আরমান আর কিছু মনে রাখতে পারেনি। সে অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায়। কিন্তু যখন তার জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় সে মাদ্রাসার মধ্যে শুয়ে আছে। চারপাশে অনেক মানুষ। সে উঠে বসেই তাহমিদকে খুঁজতে থাকে। পরে জানতে পারে গ্রামের লোক এক ভোরের দিকে তাদের দুজনকে অচেতন অবস্থায় পেয়েছিল। তাহমিদের মাথা ফেটে গিয়েছিল, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর ঘটনা শুনে মাদ্রাসার হুজুর আরমানকে নিয়ে পাশের গ্রামের এক কবিরাজের কাছে যান। কবিরাজ সব কথা শোনার পর কিছুক্ষণ চুপ করে থাকেন। তারপর ধীরে ধীরে বলতে শুরু করেন বহু বছর আগের এক ঘটনা। এই এলাকায় একসময় মেহরিন নামে খুব সুন্দর একটা মেয়ে থাকতো। এলাকায় অনেক ছেলে তাকে পছন্দ করত, কিন্তু মেহরিন ভালোবাসত অন্য একটা ছেলেকে। সে কারণেই গ্রামের প্রভাবশালী এক যুবক তাকে অপমানের প্রতিশোধ নিতে এক সন্ধ্যায় অপহরণ করে। পরে কয়েকজন মিলে সেই মেয়েটাকে নিষ্ঠুরভাবে নির্যাতন চালায় এবং তাকে হত্যা করে সেই বটগাছের সঙ্গে জুড়ে দেয়। সেদিন থেকেই নাকি সেই বটগাছের আশেপাশে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। কবিরাজা আরমান আর তাহমিদকে কিছু পানি পড়া আর তাবিজ দেন, সঙ্গে রাতে বাইরে বের হতে একদমই নিষেধ করেন। তাদেরকে বলা হয় তারা যেন কোনো কারণে বাহিরে না যায়। যদি বাহিরে যায় অবশ্যই যেন হুজুরকে সাথে নিয়ে যায়। কয়েক মাস সব কিছু শান্ত ছিল, কিন্তু একদিন সকালবেলা খবর এলো সেই পুরনো বট গাছের নিচে দুজন যুবকের ক্ষতবিক্ষত লাশ পাওয়া গিয়েছে। তাদের শরীর এমনভাবে ছিঁড়ে খুঁড়ে ফেলা হয়েছে যেন চিনতেও কষ্ট হচ্ছিল তাদের। খবরটা শুনে আরমানের বুক কেঁপে ওঠে। তার মনে পড়ে যায় সেই রাতের কথা। সেদিন রাতেই আরমান এক ভয়ানক স্বপ্ন দেখে। সে দেখে সেই একই মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটা বলছে, যারা আমার জীবন নষ্ট করেছে তাদের মধ্যে দুজনকে আমি শেষ করেছি, আরও দুজন বাকি আছে, আমাকে সাহায্য করো, আমি যেন আমার প্রতিশোধ নিতে পারি। স্বপ্ন দেখার পর আরমান ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করে, আমি কিভাবে তোমাকে সাহায্য করব? আমি তো তাদেরকে চিনি না। তখন মেয়েটা তাকে বলল, আমার নতুন একটা দেহ দরকার, একটা লাশ এনে দিতে হবে আমাকে। যেই লাশটার মধ্যে আমি প্রবেশ করে আমার প্রতিশোধ গ্রহণ করব। তারপরেই আরমানের ঘুম ভেঙে আরমান ধরপর করে ঘুম থেকে উঠে দেখে শরীরে তার এত বেশি ঘামের মধ্যে সে ভিজে গেছে। এটা দেখার পর তাহমিদ তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? এত রাতে এরকম করে ঘামছিস কেন? কি হয়েছে আমাকে খুলে বল। সব কিছুই যখন তাহমিদকে বলে, তারা দুজন মিলে হুজুর সহ আবারও চলে যায় সেই কবিরাজের কাছে। কবিরাজ সব কথা শুনে মুখের রং একদমই বদলে যায়। তিনি জানান পূর্ণিমার রাতে মেহরিনের আত্মাকে মুক্তি দেওয়ার শেষ সুযোগ আসবে, আর সেই কাজ করার জন্য সে আরমানকেই বেছে নিয়েছে। পরদিন রাতে তারা কবিরাজ, আরমান এবং তাহমিদ তিনজনে একটা পুরনো
কবরস্থানের দিকে রওনা হয়। চারপাশে তখন পূর্ণিমার আলো ঝলঝল করে জ্বলছে, বাতাসে কেমন যেন অস্বাভাবিক গন্ধ। তারা তিনজনে কবরস্থানে পৌঁছে আরমানকে প্রথমে একটা কোদাল ধরিয়ে দেওয়া হলো। তারপর বলল নতুন একটা কবর খুলতে, মানে নতুন একটা কবর আছে সেখানে দেওয়া, সেই কবরটা খুঁড়তে বলল আরমানকে। আরমানের নিজেই হাতে খুলতে হবে। আরমান এটা শুনে তার হাত, তার বুক কাঁপছিল। তারপরেও নিজের বাঁচার জন্য সে আল্লাহর নাম নিয়ে সেই কবরের মাটি করা শুরু করলো। অনেক কষ্টে মাটি সরিয়ে যখন কাফনে মোড়া লাশটা দেখতে পেল, ঠিক তখনই চারপাশটা প্রচণ্ড গরম বাতাস বইতে শুরু করলো। দূর থেকে একটা মেয়ের কান্নার শব্দ ভেসে আসতেছিল। আরমান পিছনে তাকিয়েই দেখে সেই স্বপ্নের মেয়েটি তার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছে। সে চিৎকার করে বলল, তোমরা আমাকে ধোঁকা দিয়েছ। মুহূর্তের মধ্যে পুরো কবরস্থানের চারপাশে আগুনে জ্বলজ্বল করে উঠল। মেয়েটা লাশটার দিকে ছুটে গেল, কিন্তু কবিরাজ আগে থেকেই একটা তাবিজ লাশের সঙ্গে বেঁধে রেখেছিল। আগুনের মধ্যে মেয়েটার অবয়ব ছটপট করতে লাগলো। ভয়ঙ্কর চিৎকারে পুরো এলাকাটা কেঁপে উঠল। একসময় সব কিছু শান্ত হয়ে যায়। কবিরাজ এবার হাঁপ ছেড়ে বললেন, শেষ পর্যন্ত আত্মাটা আজকে মুক্তি পেল। আরমান, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি সত্যিই একজন ভালো মানুষ। পরদিন সকালে খবর আসে বহু বছর আগের সেই মেয়েটির ওপর নির্যাতন চালানো শেষ দুজন ছেলে রাস্তার সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। এই ঘটনার পর আরমান আর কখনো সেই বটগাছের কাছে যায়নি। তবে গভীর রাতে এখনও কেউ নাকি তাকে সেই পথে দূর থেকে ডাকে, আর সেই মেয়েটির কান্না এখনও শুনতে পায়। কিন্তু তারপর থেকে আরমানের সঙ্গে কোনো রকম ভয়ানক ঘটনা ঘটেনি। আরমান এখন একজন ভালো মাওলানা, সে তার মতো ভালো আছে। এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে তাহলে শোনাবেন। এই ঘটনাটা কুষ্টিয়ায় ঘটেছিল ৮০-র দশকে। ঘটনাটা যার সাথে ঘটেছিল এটা তার মুখ থেকে শোনা। আমাদের ওখানে একজন ভ্যান চালক ছিলেন, খুবই স্বাস্থ্যবান এবং সাহসী। একদিন সে তার ফুফুর বাসায় বেড়াতে যায়। সেখান থেকে সে যখন চলে আসবে তখন প্রায় সন্ধ্যা। তার ফুফু বলল যে পিঠা বানাচ্ছে, খেয়ে যেতে। সে বলল দিয়ে দিতে, খেতে খেতে যাবে। গ্রামে কিছু কমন সংস্কার আছে, তেলে ভাজা কিছু বা মাছ এগুলো নিয়ে রাতে যাতায়াত করলে খারাপ কিছু নজর পড়ে। তাই তার ফুফু বললেন যে নিয়ে যাওয়ার দরকার নেই, খেয়ে যেতে। কিন্তু সে নাসরবান্দা আর খুব সাহসী ছিল বলে ২-৩টা পিঠা নিয়ে সে খেতে খেতে রওনা দিল। তখন চারিদিকে অন্ধকার হয়ে এসেছিল। কিছুদূর আসার পরে তার মনে হলো কেউ তার পেছনে পেছনে আসছে, কিন্তু পেছনে তাকিয়ে সে কাউকে দেখল না। আবার সে হাঁটা শুরু করলো। আবার মনে হলো কেউ আসছে, কিন্তু এবারও কাউকে দেখতে পেল না। তখন সে একটু একটু ভয় পেতে লাগলো। ফুফুর বাড়ি থেকে তার বাড়ি আসার পথে একটা ছোট্ট খাল মতো পড়ে, কিন্তু তখনও সেটা শুকনো ছিল, হেঁটেই পার হওয়া যায়। সে যেই খালটা পার হয়ে অন্য পারে গেল, পেছন থেকে খুবই কর্কশ এবং ভয়ানক গলায় কেউ বলল যে বড় বাঁচা বাঁচলি। কিন্তু সে সাথে সাথে বলে বসল, কে তুই? এই বলে সে পেছনে ঘুরল। দেখতে পেল একটা মানুষের মতো কিছু, পুরো শরীরে ঘন লোম। ওই জিনিসটার গা থেকে নাকি খুবই বাজে আষ্টে একটা গন্ধ আসছিল। আর সাথে সাথে ওটা ছুটে এসে তাকে জাপটে ধরল। পরে তাকে লোকজন সকালে ওই খালের পারে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। তার শরীরে অনেক আঁচড়ের দাগ ছিল, যেন কেউ খুব তীক্ষ্ণ কিছু দিয়ে তার শরীরটাকে আঘাত করেছে। পরিচিত বিধায় তাকে সবাই তার বাড়িতে পৌঁছে দেয়। জ্ঞান ফিরলে অনেক পরে সে বলে ওই জিনিসটার সাথে নাকি অনেক ধস্তাধস্তি হয় তার। এরপর কি হয় সে আর বলতে পারেনি। সে নাকি জ্ঞান হারায়। সে আগে খুবই সাহসী এবং বলবান ছিল, কিন্তু এই ঘটনার পর সে খুব চুপচাপ হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে। তাকে জিজ্ঞেস করলে সে বলতে পারত না সে রাতে কি দেখেছিল, সে তার পরবর্তীতে কি হয়েছিল। শুধু বলতো একটা খুব বাজে আষ্টে গন্ধ, যা সে এখনো মাঝে মাঝে পায়। আমি খালেকুজ্জামান, আমার ফ্রেন্ড সাবিদ আলী ভুট্টো ঢাকার বসিলায় একটি বাসায় ৬ষ্ঠ তলায় ২টি পৃথক ফ্ল্যাটে ভাড়া থাকি।
অর্থাৎ আমি খালিকুজ্জামান এবং আমার একজন বন্ধু, খালিকুজ্জামান যিনি ঘটনা লিখছেন, এবং তার বন্ধু সাবিত আলী, দুজন ঢাকার বসিলায় ৬ষ্ঠ তলায় ২টি পৃথক ফ্ল্যাটে ভাড়া থাকে। সারাদিন কর্মব্যস্ততার পরে ১২টার দিকে আমরা প্রায় ছাদে যেতাম আড্ডা দিতে। করোনার কারণে আমাদের পরিবারের সদস্যরা গ্রামে চলে গিয়েছিল, তাই বাসায় আমি ছাড়া আর কেউ ছিল না। সেদিন ছিল শনিবার। যথানিয়মে আমি এবং আমার ফ্রেন্ড ভুট্টু রাত ১২টায় আড্ডা দিতে ছাদে গেলাম। সেদিন আমাদের গল্পের টপিক ছিল গ্রামে ঘটে যাওয়া কিছু ভুতুড়ে কাহিনী নিয়ে। আমরা কেউ এসব বিশ্বাস করতাম না, দুইজনেই একটু হাসাহাসি করলাম। একটু পরেই অনুভব করতে লাগলাম যে ছাদের পরিবেশটা পাল্টে গেল। পাশে থাকা রডগুলো কাঁপা শুরু করলো এবং হালকা শীতের হাওয়া বইতে শুরু করলো। এই অবস্থা দেখে ভুট্টু বলল যে চল নিচে যাই, আমার ভালো লাগছে না। আমি তাকে সাহস জুগিয়ে বললাম যে প্যারা নাই, চিল। ঘটনাটা ঘটল পরের দিন রাতে। সে রাতে পূর্বের নিয়মে ছাদে যাওয়ার জন্য ভুট্টু আমাকে ডাকলো। আমি ওর সাথে ছাদে যাওয়ার জন্য ফ্ল্যাট থেকে বের হলাম। ভুট্টুর ফ্ল্যাট আর আমার ফ্ল্যাট ছিল পাশাপাশি, আর মাঝামাঝি সিঁড়িটা দিয়ে উঠে গেছে ছাদ পর্যন্ত। ভুট্টু প্রথমে ছাদে উঠল, আর আমি ওর পেছনে পেছনে ছাদে ওঠার জন্য যখন অর্ধেকটা সিঁড়ি উঠলাম, ভুট্টু আমাকে পেছন দিক দিয়ে ডাক দিল। আমি পেছন দিকে ফিরে দেখলাম ভুট্টু কেবল তার ফ্ল্যাট থেকে বের হচ্ছে। সে বের হয়ে আমাকে বলল, কিরে আজ একা একা ছাদে যাচ্ছিস, আমাকে ডাকলিও না। আমি এক উভয় সংকটাপন্ন অবস্থার মধ্যে পড়লাম। মাথাটা চক্কর দিয়ে উঠল। একটু আগে যে আমাকে ছাদে নিল, একটু পরেই সে আমাকে ছাদে যাওয়ার জন্য ডাকতে এসেছিল একটু আগে, তাহলে সে কে ছিল? অর্থাৎ যাকে তিনি সামনে দেখলেন ছাদে উঠে যাচ্ছে, সে কে ছিল? তার বন্ধু ভুট্টু তো মাত্র ফ্ল্যাট থেকে বের হলো। পরক্ষণই আমার মনে হলো যে না, এটা হয়তো আমার মনের ভ্রম ছিল। তবু কেন জানি না পিছুটান ছিল, তাই ওই রাতে আমি আর ছাদেই গেলাম না। আমি ভুট্টুকে বললাম, থাক দোস্ত, আজকে আর ছাদে যাব না। আমি এই বলে চলে আসলাম। রুমে এসে মুভি দেখা শুরু করলাম। রাত তখন 1টা বাজে। আমার ফ্ল্যাটের দরজায় কে যেন নক করছিল। ঘরটা খুলে দেখি যে ভুট্টু দাঁড়িয়ে আছে। আমি ওকে ভিতরে আসতে বললাম। মিনিট 5 আড্ডা দিলাম আমরা। তাতেই আজকে যেন ভুট্টুকে অপরিচিতদের মতো লাগলো। অপরিচিত বলতে ওর কথা বলার ধরন, অঙ্গভঙ্গি কেমন যেন অস্বাভাবিক লাগছিল আমার। আমার রুম যেখানে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম তার বিপরীতের জানালায় থাই গ্লাস লাগানো ছিল। থাই গ্লাস রাতে আয়নার মতো কাজ করে। আসল ঘটনা ঘটল এখন। হঠাৎ যখন আমার আয়নায় চোখ পড়ল, আমি দেখলাম আয়নাতে আমাকে স্পষ্ট দেখা গেলেও ভুট্টুকে দেখা যাচ্ছে না। আমি ঘাবড়ে গেলাম। রুমে ফ্যান চলছিল, তার সত্ত্বেও আমার শরীর ঘামছিল। আমি কোনো রকমের সাহস জুগিয়ে অবয়বটিকে বললাম, তুই থাক, আমি ওয়াশরুম থেকে আসছি। ড্রয়িং রুমের ওয়াশরুমে গিয়ে আমি কাঁপা কাঁপা হাতে ভুট্টুকে ফোন দিয়ে বললাম, বন্ধু তাড়াতাড়ি আমার রুমে আয়, আমি শেষ মামা। ওয়াশরুমের দরজা খোলার সাহস পাচ্ছিলাম না। একটু পরে ভুট্টু দরজা নক দিচ্ছিল আর বলছিল যে দরজা খোল। আমি ওর আওয়াজ শুনে তাড়াতাড়ি দরজা খুললাম। ভুট্টুকে দেখে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, বন্ধু আমার রুমে ভূত আছে, আমাকে বাঁচা। ভুট্টু আমার কথা শুনে বলল, ধুর, কি আবল তাবল বলছিস তুই, চল দেখি তো, রুমে যাই। আমি ভুট্টুকে রুমে গিয়ে দেখি যে রুমে কেউ নেই। ভুট্টু আমাকে বললাম, তুই হয়তো খারাপ স্বপ্ন দেখেছিস। আমি ওকে বোঝানোর জন্য যখন ওর দিকে তাকালাম, দেখি ওর মতোই আরেকটা অবয়ব ঠিক ওর পেছনে দাঁড়িয়ে আছে। আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। ভয়ে আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। ভুট্টু আমার চেহারা দেখে বুঝতে পারলো যে ওর পেছনে আমি মনে হয় কিছু একটা দেখছি। ভুট্টু পিছনে তাকিয়ে তার নিজের মতো আরেকটা অবয়ব দেখতে পেল। তারপর আমার আর কিছু মনে নেই। পরদিন প্রায় সকাল 10টার দিকে নিজেকে মেঝেতে পড়ে থাকা অবস্থায় আবিষ্কার করলাম। পাশে দেখি ভুট্টু পড়ে আছে। আমার তো আবার রীতিমতো শক খাওয়ার মতো অবস্থা। বুঝতে পারছিলাম না এটা আসল ভুট্টু না নকল। বুকে বল নিয়ে ওর কাছে গেলাম। ওর শরীর স্পর্শ করে দেখি না এসা আসল ভুট্টু। ওকে জাগালাম। ওর কাছ থেকে শুনলাম সে অনেক ভয় পেয়েছিল। তার পরের মাসেই ওই বাসা ছেড়ে দিয়ে আমরা অন্য বাসায় উঠি। আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। ভদ্রলোকের নাম আব্দুল জব্বার ও তার স্ত্রীর নাম হালিমা খাতুন। ওনাদের ছেলের নাম জাকির আর মেয়ের নাম হনুফা। তখন ছিল গ্রীষ্মকাল।
বাসার পেছনের দিকটা একটা গাছ ছিল, তার নামটা যে রাজন ভাই মনে করতে পারছিল না। তো যেটা বিল্ডিং ঘেঁষে বেড়ে উঠেছিল এবং প্রায় ছাদের কাছাকাছি এসেই গাছের মাথার অংশ ঠেকেছিল। তো তারা সেই বাসায় ওঠার পর সমবয়সী কয়েকজনের কাছে তিনি শুনেছিলেন বাসার পেছনের গাছে নাকি ভূত থাকে, সেটা নাকি বাড়িওয়ালাও দেখেছিল। ছোটকালে এসব কারণেই ভয়ে ভয়ে থাকতো তারা ওই বাসায়। যে ফ্ল্যাটের দেয়াল ঘেঁষে গাছটা বেড়ে উঠেছিল সেটা ছিল ওনাদের ফ্ল্যাট। ওনাদের রুমটা সেই গাছের বরাবর ছিল। বাড়ির পেছনে ছিল ফাঁকা জমি। একদিন রাতে প্রচন্ড গরম পড়েছিল, যার কারণে জব্বার আঙ্কেল ও তার স্ত্রী জানালা খুলে ঘুমাচ্ছিলেন। হুট করে তার ঘুম ভাঙে মুখে পানি পড়ার কারণে। তিনি চোখ খুলে ভাবতে থাকেন বোধহয় বৃষ্টির ফোঁটা পড়ছে এবং জানালা আটকে দেবার জন্য উঠবেন বলে ঠিক করেন। ডিম লাইটের আবছালোয় তিনি লক্ষ্য করেন তার স্ত্রীর বুকের উপর মানবাকৃতির ছায়ার মতো কালো কিছু একটা বসে আছে। তার স্ত্রী হাত পা ছোটাছুটি করে তাকে ডাকার চেষ্টা করে যাচ্ছেন, এমন সময় সে কালো ছায়ার মতো অবয়বটা তার স্ত্রীর গলায় কিছু একটা দিয়ে বিছানার মাঝেই জবাই করতে শুরু করে দেয়। তার স্ত্রী গোঙাতে শুরু করে এবং তিনি ভয় পেয়ে বিছানা থেকে উঠে এক দৌড় দিয়ে ডাইনিং এ চলে যাবেন। এমন সময় দরজার সাথে হোঁচট খেয়ে মেঝেতে পড়ে যান। তাদের বেডরুমের দরজার সামনে ছিল ডাইনিং স্পেস। তাদের দরজা থেকে তাকালে সরাসরি দেখা যেত ডাইনিং রুম ও ওয়াশরুম। তিনি কোনো মতে নিজেকে সামলে উঠে বসতেই দেখেন যে তার স্ত্রী ওয়াশরুম থেকে বেরিয়ে আসছেন। এসে তাকে ধরাধরি করে উঠে জিজ্ঞেস করেন যে তুমি মেঝেতে পড়ে গেলে কিভাবে। তো জব্বার আঙ্কেল ভেবাচাকা খেয়ে যায়। তার স্ত্রীর দিকে তাকিয়ে ভাবতে শুরু করেন একটু আগেই তাহলে তিনি যা দেখছিল তা কি ছিল। কিন্তু ডিম লাইটে স্পষ্ট চিনে ফেলেছিলেন তার স্ত্রীর বুকের উপর কেউ উঠে বিছানাতে জবাই করছে এবং তার স্ত্রী গোঙাচ্ছে। তবে এটা কি? তার মাথায় অতীতে ঘটা কিছু ঘটনাগুলো মনে পড়তে থাকলো যখন তিনি নতুন বিয়ে করেছিলেন। তিনি নিজের মাথায় হাত দিয়ে হালকা করে বাড়ি মেরে পরিস্থিতিটা কাটিয়ে উঠতে চেষ্টা করেন। তার স্ত্রীকে বলেন যে দুঃস্বপ্ন দেখে দৌড় দিয়েছিল এবং হোঁচট খেয়ে পড়ে গেছে। মাঝরাতে তার চেঁচামেচিতে ঘুম ভেঙে যায় তার স্ত্রীর। তিনি তার স্ত্রীকে বলতে থাকেন আমি আম্মার সাথে বাজার করার উদ্দেশ্যে বের হয়েছি। কুজু পিঠ নিয়ে আমার আম্মা আমার সাথে হাঁটছেন। আমার বেশ ভালো লাগছিল দেখতে। আমরা বাজারে গিয়েছি, পরিচিত কসাই আমাদেরকে ডাকলেন। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম মাংস কত। সে বলল এই মাংস আপনার জন্য না, রেগুলার কাস্টমার আপনি, আপনার জন্য আলাদা করে মাংস রেখে দিয়েছি, সাথে আসুন। তো তিনি বলেন যে আমি তার সাথে হাঁটা দিই। আম্মাকে বলি আম্মা তুমি আসো, আমি নিয়ে আসছি। সে আমাকে একটা বদ্ধ করে নিয়ে যায়। হলদে রকমের আলো জ্বলছিল ঘরে। আমার মা গা কাটা দেওয়া শুরু করে। ভেতর দেখলাম কয়েকজন লোক বসা, কালো কাপড় পরা, মাথার উপরেও কালো কাপড় দিয়ে মুখ ঢাকা। কসাই তাদেরকে হাতের উদ্দেশ্যে দিয়ে ভেতর থেকে কিছু একটা নিয়ে আসতে বলে। তাদের মধ্যে একজন একটা বাধাই করা ব্যাগ নিয়ে আমাকে ধরিয়ে দেয়। তো তিনি টাকা দিয়ে বের হয়ে আম্মাকে নিয়ে ফিরে যেতে থাকে। ব্যাগটা খুব ওজন লাগার কারণে খুলে দেখতে যায় ভেতরে এত কিসের মাংস। খুলতে তিনি দেখতে পায় তার আম্মার কাটা মাথাটা তার দিকে রাঙিয়ে তাকিয়ে আছে। তার দু চোখ দিয়ে গল গল করে রক্ত ঝরছে। তিনি ব্যাগটা ছুঁড়ে মারে। আম্মাকে বলতে থাকে আম্মা ব্যাগের ভেতরে তোমার মাথা কি করে, তুমি তো জীবিত আমার সামনে। তার আম্মা পাগলের মতো হাসতে শুরু করে বলতে থাকে তোর কি সত্যি মনে হয় আমি জীবিত? তোর আব্বা মরার কয়েক বছর আগেই তো আমি মারা গেলাম। ভুলে গেছিস আমাকে তুই নিজেই কবরে নামালি কত বছর আগে? তো এটা ছিল স্বপ্নের কথা। তো এইসব শোনার পর তার স্ত্রী তাকে বলে যে তুমি ভুলভাল স্বপ্ন দেখেছো, এরকম হয় মাঝে মধ্যে। তো তিনি বলেন যে আগে তিনি প্রায় সময় আঙ্কেল আন্টির ফ্ল্যাটে বসে টিভি দেখতো, কিন্তু এগুলো যেদিন শুনেছিল সেদিন থেকে ওনাদের সাথে ভয়ে কথা বলা তিনি বন্ধ করে দিয়েছিল। যাই হোক, আঙ্কেলের ছেলে, স্ত্রী ও এক ছেলে সন্তান ময়মনসিংহে থাকতেন ওনারা চাকরির সুবাদে। এর প্রায় 2-3 সপ্তাহ পর আঙ্কেলের ছেলে তার স্ত্রী সন্তান সহ ময়মনসিংহ থেকে নিজেদের বাসায় আসেন। এসে ওনার বাবাকে বলেন যে তাদের ময়মনসিংহের বাসায় বেশ কিছুদিন থেকে অদ্ভুত সব ঘটনা ঘটছিল এবং সেটা প্রতিনিয়ত ঘটেই যাচ্ছিল। দেখে তারা একটা কবিরাজের সাথে যোগাযোগ করে এবং কবিরাজ বলেন যে শহর ত্যাগ করে চলে যেতে। তো তারা বাড়ি ফিরে এখানে চলে আসেন। তার ছেলে জাকির ভাই বলছিল একদিন তিনি অফিসে ছিলেন, তার বাবা সন্ধ্যা থেকে বাড়ি ফিরে কলিং বেল চাপছিলেন, কিন্তু তার স্ত্রী দরজা খুলছিলেন না। তার স্ত্রীর নাম্বারে ট্রাই করেন কিন্তু ফোন বন্ধ ছিল। শেষে তিনি পাশের ফ্ল্যাটের একজনের হেল্প নিয়ে দরজা খুলে ভেতরে যান। সামান্য দূরে এগোতেই তিনি দেখে খেয়াল করেন যে মেঝেতে রক্তমাখা কারো পায়ের ছোপ ছোপ দাগ, যেটা তার ও তার স্ত্রীর বেডরুমের দরজার সামনে গিয়ে মিলিয়ে গেছে। গিয়ে দেখেন সব জিনিসপত্র এলোমেলো। বাথরুমের কল থেকে পানি পড়ার শব্দ ভেসে আসছে। কল বন্ধ করতে ওয়াশরুমের ভেতরে গিয়ে দেখেন তার স্ত্রী রক্তাক্ত অবস্থায় বাথরুমের মেঝেতে পড়ে আছেন। তার রক্তে বাথরুমের এপাশ ওপাশ একদম লাল হয়ে গেছে। তিনি ঘাবড়ে গিয়ে চেঁচামেচি করে বাইরে থেকে লোক জড়ো করে ভেতরে এসে দেখেন বাথরুমে তার স্ত্রীর দেহ নেই, সামনে রক্তের ছিঁড়ে ফোঁটা পর্যন্ত নেই। এদিকে তিনি তার স্ত্রীকে ফোনেও কথা পাচ্ছিলেন না। হুট করে তার মাথায় খেয়াল আসে যে ময়মনসিংহে তার স্ত্রীর এক বান্ধবীর বাসা আছে, ওখানে একবার খোঁজ নেওয়া দরকার। তিনি খোঁজ নিয়ে জানতে পারেন তার স্ত্রী তার ছেলেকে নিয়ে সেখানে ঘুরতে গেছে।
বাসায় আসার পর তিনি তার স্ত্রীর সাথে ঝগড়ার মতো লাগিয়ে দেয়, কেন তাকে না বলে সেখানে গেল। তার স্ত্রী বলে, আমি তো তোমাকে জানিয়েই বের হলাম, আমার পরেই তো তুমি অফিসে যাওয়ার জন্য বের হয়ে গেলে 9টার দিকে। তিনি তার স্ত্রীকে জানান, আমি আজ সকাল 8টার সময় বাসা থেকে বের হয়ে গেছি, তুমি আমাকে 9টার সময় কিভাবে বের হলে বললে? অনেকক্ষণ কথা কাটাকাটির পর তার স্ত্রী বলেন, ঠিক আছে আমারই ভুল। কিন্তু তার স্ত্রী বেশ অবাক হয়, তার স্পষ্ট মনে ছিল যে সে জাকির ভাইকে জানিয়ে গেছে, অথচ জাকির ভাই নাকি 8টার সময় বেরিয়ে গেছে বাইরে। তো রাতের বেলা জাকির ভাই বাথরুমে যাওয়ার জন্য উঠেছেন, তিনি শুনতে পান ডাইনিং থেকে মাংস কাটার আওয়াজ। কষাইরা যেভাবে মাংস কাটে, শক্ত কাঠের উপর মাংস রেখে কোপ দিলে যেমনটা শব্দ হয় ঠিক তেমন। তিনি ডাইনিং এ যান, গিয়ে খেয়াল করেন শব্দটা বাঁ পাশে কিচেনের থেকে আসছে। তিনি যতই যেদিক সেদিকে এগুচ্ছেন ততই শব্দটা যেন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে প্রতি মুহূর্তে। কিচেনের দরজার সামনে গিয়ে কান পাততে তিনি শুনতে পান কে একজন একটা করে কোপ দিচ্ছে আর বলছে, বুঝলি, গরু ছাগলের মাংসে আর স্বাদ পাই না, মানুষের মাংস হলে পেটটা ভরতো। তিনি অনুভব করেন ভেতরে একা কেউ নেই, একের অধিক লোক ভেতরে। মাংসের বাজারে যেমন গমগমে পরিবেশ থাকে, ঠিক তেমনি অনুভব করছিলেন তিনি সেখানে। তিনি বাইরে দাঁড়িয়ে আছেন, মনে মনে ভাবছেন যা শুনছেন তা কি আদৌ ঘটছে নাকি এসব তার মনের ভুল নিছক। তিনি গায়ে একটা চিমটি কাটেন শিওর হবার জন্য তিনি জাগনা নাকি তার একটা স্বপ্ন। ওপাশ থেকে একটা কণ্ঠ তার কানে আসে, নখের আঁচড়ে কি মাংস কাটা যায়? আয় দেখে যা মাংস কি করে কাটতে হয়, শিখে যা। এটা বলেই ভেতর থেকে একজন এক কোপে হাড্ডি কেটে দুভাগ করে দেয়। এরকম শব্দ শুনেই তৎক্ষণাৎ ভয়ে তার গায়ের লোম দাঁড়িয়ে যায়। যা যা শুনছেন তা আসলেই ঘটছে। তিনি কৌতূহল বশত ভেতরে যান। রান্নাঘরের জানালাটা খোলা ছিল, জানালার ফাঁকে ভেতরে প্রবেশ করছিল চাঁদের মৃদু আলোর মৃদু আলোর প্রবেশ করছিল। আবছা আলোয় তিনি দেখতে পান কে একজন মেঝেতে বসে মাংস কাটছে এবং সেই লোককে ঘিরে আরো অনেকজন লোক দাঁড়িয়ে জিভ বের করে সেই দৃশ্য দেখছে। সেই লোকটা জাকির ভাইয়ের দিকে চোখ তুলে তাকায়, তার চোখের সাথে চোখ পড়তে জাকির ভাই রক্তহীন হয়ে আসে। তিনি বলছিলেন, এরকম চোখ আমি কোনোদিন দেখিনি, এরকম মুখ আমি কোনোদিন দেখিনি। সেটা যাই ছিল হোক, সেটা আমার মনের ভুল, কিন্তু আমি যা দেখেছি তা আমি মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না। লোকটির দুই গালের মাংস ঝুলেছিল, চোয়ালের স্বাভাবিকের তুলনায় বেশ মোটা ছিল। হাত জুড়ে জানোয়ারের মতো বড় লোম এবং কপালে শুধু একটা চোখ ছিল। তার মুখে দাঁতগুলো মাছের বড় কাটার মতো, যেখানে ছিল মানুষের আঙ্গুল। কর্মর কর্মর করে চাবাচ্ছে আর তার দিকে তাকিয়ে আছে। ঢোক গিলে সেই অদ্ভুত লোকটা উঠে দাঁড়ায়, জাকিরের গলা চেপে ধরে বলতে থাকে, কাকে জবাই করেছি দেখবি নাকি? সে এক হাতে একটা কাটা মাথা এনে জাকির ভাইয়ের সামনে ধরে। দেখতে পায় দাদির কাটা মাথাটা তার দিকে তাকিয়ে খিলখিল করে আসছে। দাদির নাক মুখ দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে আসছে। তিনি চিৎকার দিয়ে জ্ঞান হারায়। জ্ঞান ফেরার পর তার স্ত্রীকে সব বলেন, কিন্তু তার স্ত্রী ব্যাপারটা উড়িয়ে দিয়ে তাকে ডক্টরের কাছে যেতে বলেন। সেদিন সন্ধ্যাতেই জাকির ভাইয়ের স্ত্রী ছাদে গেছেন কাপড় যেটা নেড়ে আসার জন্য গেছেন, সেটা নেড়ে রেখেছিলেন ছাদে, সেটা নিয়ে আসতে। যেদিন সে ছাদে যেতেই তিনি লক্ষ্য করেন যে তার ছেলের ছাদের কোনায় দাঁড়িয়ে কালো কাপড় পরিহিত একজন লোকের সাথে কথা বলছে এবং মিনিট খানেকের মধ্যেই লোকটা তার ছেলেকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেয়। তিনি দৌড় দিয়ে নিচে গিয়ে এদিক সেদিক খোঁজা শুরু করে, কিন্তু তার ছেলেকে খুঁজে পান না। আবার হুড়মুড়িয়ে ছাদে যান, যেখানে গিয়ে সেই লোককেও তিনি আবিষ্কার করতে পারেননি। বাসায় ঢুকে জাকির ভাইকে বলতে জাকির ভাই ঝাড়ি দিয়ে বলে, রোমান গেছে বাথরুমে গোসল করতে, তুমি গিয়ে চেক করে এসো। রোমান ছিল তার ছেলের নাম, তখন তার বয়স ছিল 7 বছর। তার স্ত্রী বাথরুমে গিয়ে দেখেন তার ছেলে গোসল করছে। একটু আগে তিনি ছাদে কি দেখলেন তা ভেবে তার মাথায় কাজ করছিল না। সে জাকির ভাইকে ছাদে দেখা ঘটনাটা শোনায়। সব শুনে জাকির ভাই ঘাবড়ে ওঠেন। তিনি বাইরে গিয়ে এলাকার ইমামকে বাসায় আনেন। ইমাম শুধু বলছিল, আপনাদের পেছনে খারাপ কিছু একটা লেগেছে, আমি তার উপস্থিতি টের পাচ্ছি, কিন্তু কিচ্ছু করার ক্ষমতা আমার আপাতত নেই। পরদিন এলাকার ইমাম সাহেব জাকির ভাইকে জানায় যে আপনাদের পেছনে অনেক আগে থেকেই একটা কুফরি করা আছে, একজনের কবিরাজের ঠিকানা দিয়ে দিচ্ছি, এখানে যেতে পারেন। সে বলে ইমাম বিদায় নেন এবং ঝাড়ফুঁক করে চলে যান। পরদিন সেই জাকির ভাই সেই কবিরাজের কাছে যাবেন বলে ঠিক করেন। রাতে জাকির ভাই তার স্ত্রী তার ছেলেকে পড়াচ্ছিলেন, জাকির ভাইয়ের সামনে তার স্ত্রী তার ছেলেকে পড়াচ্ছিলেন। পড়তে পড়তে এক সময় তার ছেলে বলে বসে, আম্মু, আমি একদিন রাতে দাদুকে বাসায় দেখেছিলাম, তোমরা ঘুমিয়েছিলে, আমি দেখলাম দাদু দরজা খুলে খাটের পেছনে এসে দাঁড়িয়ে গেল আর আমাকে জিজ্ঞেস করছিল বাইরে যাওয়ার জন্য। আমি কথা বলছিলাম না, শুধু তাকিয়েছিলাম। একটু পর দাদু হাওয়ায় মিলিয়ে যায়। তার স্ত্রী চমকে ওঠে শুনে, কারণ তার শাশুড়ি তখন ছিল নিজের বাসায়, আর তারা এখন এখানে মমিন হয়ে। আর এতটুকু বাচ্চা ছেলের কথা মিথ্যা হওয়ার কথা না। তিনি বুঝে ফেলেন যে তাদের সাথে যা যা ঘটছে তা মোটেও স্বাভাবিক না। পরদিন তারা কবিরাজের কাছে যান। কবিরাজ কিছু সময় নিজ বলেছিল যে তাদের উপর অনেক আগেই কুফরি করা হয়েছিল, যেটা তিনি ছুটিয়ে দিয়েছেন। জাকির ভাই জন্মানোর পরপর করা হয়েছিল এই কুফরি, কিন্তু আবারও তারা কুফরি করবে এরকম সম্ভাবনা আছে। বাড়ি যেতে বলেন তাদেরকে, গিয়ে কিছুদিন থাকলে নিজেই বুঝে যাবে কুফরি কে করেছেন। এরপর তারা ময়মনসিংহ ছেড়ে
কিছুদিনের জন্য চলে আসেন বাড়িতে। এসে তারা জানতে পারে তাদের বাবা মানে জব্বার আঙ্কেলের সাথেও বেশ কিছুদিন যাবৎ উদ্ভট ঘটনা ঘটে যাচ্ছে। এরপর থেকে অনেক দিন আর তাদের সাথে কিছু ঘটেনি। বেশ কিছুদিন এভাবেই কেটে যায়। তারা ঠিক করে এবার ময়মনসিংহে ফিরতে হবে। ছুটিও প্রায় শেষ হবার পথে। যেদিন ফেরত যাবেন তার আগের রাতে জব্বার আঙ্কেলের সাথে ঘটে আরও একটি ঘটনা, জাকির ভাইয়ের বাবা। এবং এটি থেকে তাদের উপর অত্যাচার আরও তীব্রভাবে বেড়ে যায়। একদিন রাতে জব্বার আঙ্কেল ও তার ছেলে জাকির ভাইয়া তাদের গ্রাম থেকে শহরে ফিরছিলেন। গ্রামে গিয়েছিলেন জমি জমার কাজে। রাত তখন প্রায় 11:30। একটা জনমানবহীন নিস্তব্ধ রাস্তার মাঝে এসে তাদের অটোটা হুট করে থেমে যায়। তো ড্রাইভার বাইরে যায় চেক করতে যে কোথায় সমস্যা। তারা যে রাস্তায় দাঁড়িয়েছিল তারা দুই পাশে ছিল ফাঁকা জমি। তো ড্রাইভার বলেন যে তাদেরকে যে কিছুক্ষণ সময় লাগবে ঠিক করতে। তো জব্বার আঙ্কেল এদিক সেদিক হাঁটাহাঁটি শুরু করেন। হঠাৎ তিনি খেয়াল করেন খোলা মাঠের মধ্যে তাঁবু টাইপের কিছু একটা আছে, সেখানে বাতি জ্বলছে, অনেকগুলো লোকের ছায়া দেখা যাচ্ছে। তিনি কি যেন না কি না ভেবেই সেখানে সেদিকে যেতে শুরু করেন। ভেতরে অনেক মানুষ, ছোটখাটো অনুষ্ঠানের মতো। তিনি সেখানে গিয়ে এক লোককে জিজ্ঞেস করেন, ভাই পানি খাওয়াবেন একটু? সেই লোক জব্বার আঙ্কেলের দিকে জব্বার আঙ্কেলকে নিয়ে একটা তাঁবুতে ঢুকে যায়। জব্বার আঙ্কেল ভেতরে গিয়ে দেখেন ছোটখাটো একটা কসাইখানার মতো। তবে সমস্যাটা হচ্ছে এটা কোনো পশুর কসাইখানা না। তিনি ভেতরে ঢুকেই আটকে ওঠেন, বুক ধরপড় করতে থাকে। ঢুকতেই তিনি দেখতে পান রডের মধ্যে টাঙিয়ে রাখা হয়েছে মানুষের ছাল ছাড়ানো হাত পা, এমনকি মাথাও। একজন লোক বসে সেই তাঁবুর ভেতর ধূপ ধূপ কোপে মাংস কাটছে, হাড় কাটছে। জব্বার আঙ্কেলকে সেই কসাই জিজ্ঞেস করে, কিরে গলা শুকিয়ে গেছে নাকি? বলেই সে তার দিকে একটা গ্লাস এগিয়ে দেয়। জব্বার আঙ্কেল হাতে নিয়ে পানি ভেবে গ্লাসের ভেতরে তাকিয়ে দেখেন পুরো গ্লাসটা রক্তে টইটুম্বুর। তিনি এক ঝটকায় গ্লাসটা ছুঁড়ে ফেলে বাইরে বেরিয়ে আসেন। ভেতর থেকে কসাই পৈশাচিক ভাষায় বলতে শুরু করে, খুব শীঘ্রই উৎসব হবে, তোর পরিবারের সদস্যদের জবাই করে ভোগ বিলাসে মেতে উঠবো আমরা। তিনি দৌড়াতে দৌড়াতে সেই জায়গা ত্যাগ করেন। অনেকখানি দৌড়ানোর পর তিনি মেইন রোডও খুঁজে পাচ্ছিলেন না। তিনি দৌড়াচ্ছেন তো দৌড়াচ্ছেন, ফাঁকা জমি যেন শেষই হতে চাইছে না। কিছু দূর যাওয়ার পর তিনি দেখতে পান দূর থেকে একটা লোক হেঁটে আসছে তার দিকে। তিনি মনে মনে ভাবেন, আবারও ভয় পেতে শুরু করেন লোকটাকে আদৌ মানুষ কিনা সেটা ভেবে ভেবে তিনি ঘাবড়ে যাচ্ছিলেন। আবার আশপাশের কাউকে দেখতেও পাচ্ছিলেন না, তিনি সেই লোকটিকে দেখতে পাচ্ছিলেন। তিনি উপায় না পেয়ে সেই লোকটার দিকে হাঁটা দেন। লোকটা তার সামনে এসে সালাম দিয়ে বলেন তার পেছনে পেছনে যেতে। জব্বার আঙ্কেল সালামের জবাব দিয়ে সেই লোকের পিছু নিতে শুরু করে। মিনিট খানেক হাঁটার পর তিনি সামনে খেয়াল করেন মেইন রোড। লোকটাকে ধন্যবাদ জানিয়ে তিনি সামনের দিকে হাঁটা দেন। মনে মনে ভাবছিলেন, কে এই লোক যে এত রাতে তাকে পথ দেখিয়ে দিল। তিনি তার নাম জানবেন বলে ঠিক করেন এবং ঘুরে তাকান। পেছনে তাকাতেই দেখেন সেই লোকটি সেখানে নেই। এক দৌড়ে তিনি তার অটোর কাছে চলে আসেন। এসে দেখেন ড্রাইভার এখনো কিছু একটা করে যাচ্ছে। তিনি বিরক্তির মুখে জিজ্ঞেস করেন, আধা ঘন্টার মতো সময় নিয়েও তুমি এইটা ঠিক করতে পারলে না তো কখন পারবে? এটা শুনে জাকির ভাইয়া ও ড্রাইভার অবাক হয়ে বলে, কিসের আধা ঘন্টা? আপনি তো ওই দিকে গেলেন 5 মিনিটও হইল না। জব্বার আঙ্কেল আর কথা না বাড়িয়ে তার ছেলেকে নিয়ে অটোতে উঠে পড়েন। কিছুক্ষণ পর সিএনজি ঠিক হয় এবং তারা আবারও যাত্রা শুরু করে। জব্বার আঙ্কেলের কানে তখনও ভেসে আসলো মাংস কাটার শব্দগুলো পরিষ্কার। মাঝে মধ্যে অনেক কিছু আমরা যখন শুনি সেটার কিন্তু রিফ্লেকশন মাঝে মধ্যে আমরা শুনতে পাই। তো তারা বাসায় ঠিকঠাকভাবে পৌঁছে যায়। বাসায় এসে সবাইকে জানায় তার সাথে রাস্তায় কি ঘটেছিল। জাকির ভাই ঠিক করলেন আরো কিছুদিন থাকবেন, যেহেতু সমস্যাটা শুরু হয়ে গেছে। সেদিন রাতে জাকির ভাইয়ের স্ত্রী চেঁচামেচি শুরু করে দেন তার পক্ষে আর এই বাড়িতে থাকা সম্ভব নয়। যদি থাকে তবে তিনি পাগল হয়ে যাবেন। তাদের পরিবারের সবাই জিজ্ঞেস করে, তিনি বলেন, আমি মাঝরাতে উঠেছি বাথরুমে যাওয়ার জন্য। ডাইনিং ক্রস করার সময় আমার মনে হচ্ছিল কে যেন বসে আছে। আমি গুরুত্ব না দিয়ে বাথরুমে যাই। বের হওয়ার সময় দরজা খোলার সাথে সাথে আমি পচা একটা গন্ধ পাই, অনেকটা পচা লাশের গন্ধ। আমি তাড়াতাড়ি করে রুমে আসতে যাবো, এমন সময় ডাইনিং থেকে কেউ যেন আমার নাম ধরে রাখছে। কণ্ঠটা আমার কাছে পরিচিত লাগেনি। আমি পেছন ফিরে ডিম লাইটের আলোয় দেখতে পাই একজন মহিলা সোফায় বসে আছেন, তার কোলে আমার ছেলে। তিনি বলছেন আর কি, বেশ অস্বাভাবিক দৃষ্টি তিনি তাকিয়েছিলেন তার দিকে এবং তার মুখ থেকে রক্ত পড়ছে। তিনি হুঁশ যখন ফেরে তখন তার মনে পড়ছিল যে এরকম ঘটনা তাদের সাথে একবার ঘটেছে। তিনি চিৎকার দিতে শুরু করেন। এরপর আর তার কিছু মনে নেই। পরদিন ওনার স্ত্রী তার ছেলে ও শাশুড়িকে নিয়ে গ্রামের বাড়ি চলে যায়। তো সমস্যা এদিকে একের পর এক টুকটাক ঘটে যাচ্ছিল। এদিকে জাকির ভাইয়া সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। তিনি ছাদের দিকে তাকাতেই দেখেন তার মৃত দাদি উকি মারছে তাদের ছাদের বাউন্ডারির ফাঁক দিয়ে। ওনাকে শত শত কালো কাপড়ধারী লোক দাঁড়িয়ে আছে। তো জাকির ভাই এগুলি কখনো তেমন ভাবে শেয়ার করতেন না, কথায় কথা উঠলেই শোনা যেত, তাও তার মুখে টুকটাক রাজন ভাই যেটা বলেছেন। যাই হোক, এভাবেই চলছিল। একদিন জাকির ভাই ভাবলেন জামাতে যাবেন তিনি। কথা অনুযায়ী তিনি কয়েকজনের সাথে চলে গেলেন জামায়াতে। সেখানে তার একজন লোকের সাথে পরিচয়, যিনি জাকির ভাইকে দেখেই বলেছিলেন, সাবধান ভাই, ওরা কিন্তু আপনাদের আশেপাশের দিনের প্রায় সর্বক্ষণিক ঘোরাঘুরি করে। সুযোগের অভাবে বড় কোনো ক্ষতি করতে পারছে না শয়তানগুলো।
জাকির ভাই অবাক হয়ে জিজ্ঞেস করেন, কি বললেন ভাই? কিছুই বুঝলাম না। ওই লোক উত্তর দেয়, ভাই সবই বুঝেন, সবই জানেন, শুধু নিজেদের জেদের কারণে কাউকে শেয়ার করেন না আপনারা সমস্যাগুলো। জাকির ভাই সেই লোককে এড়িয়ে যায়। রাতে খাবার সময় সেই লোক এসে জাকির ভাইকে বলেন, আর কতদিন এভাবে ভয়ে ভয়ে কাটাবেন ভাই? জাকির ভাই এবার লোকটার উপর একটু বিরক্ত হয়ে কথা বলা শুরু করে। তিনি প্রথমে লোকটাকে ভণ্ড ভেবেছিল। সেই লোক তাকে বলে, আপনাকে প্রথম দেখেই আমি বুঝে গিয়েছিলাম আপনার আশেপাশে খারাপ কিছু ঘোরাঘুরি করে। একজন স্বাভাবিক মানুষের আচার আচরণ আর আপনার মধ্যে থাকার পার্থক্য আমি তখনই বুঝে গেছি। অনুমতি দিলে আপনাদের বাড়িটা একদিন ঘুরে আসবো। জাকির ভাই বাকির ভাই তেমন একটা কথা কাটাকাটি করেন নাই। তারপরে জামাত থেকে ফেরার দিন সেই লোক জাকির ভাইয়ের সাথে তাদের বাসায় আসেন এবং বলেন যে তিনি এক রাত এখানেই থাকবেন, দেখবেন আরো কিছু বোঝা যায় কিনা। তো জাকির ভাইয়ের বাবা জব্বার আঙ্কেল সেদিন রাতে অনুভব করছিলেন যে এই লোক আসার পর থেকে তাদের ফ্ল্যাটটা হালকা হালকা লাগছে। পরদিন সেই লোক জব্বার আঙ্কেলকে নিয়ে বসেন, জিজ্ঞেস করেন, আপনার প্রথম স্ত্রী আর আপনার আব্বা আম্মার মৃত্যু তো একদম স্বাভাবিক ছিল না। পরপর 3টে অস্বাভাবিক মৃত্যু দেখা সত্ত্বেও আপনি কেন কোনো আলেমের কাছে যান নাই? জব্বার আঙ্কেলের মুখে কোনো কথা নেই। এদিকে জাকির ভাই বাবা, কি বলছে এই লোক? প্রথম স্ত্রী? আমি তো আর কিছুই জানি না। তিনি সেই লোকের উপর প্রায় চটে গেছেন। এমন অবস্থায় সেই লোকটা জব্বার আঙ্কেলকে বলেন যে, চাচা আপনি বলবেন নাকি আমি বলবো? জব্বার আঙ্কেল এবারও চুপ। শেষে সেই লোকটা জাকির ভাইকে এসে বলা শুরু করে, আপনার বাবা নির্দোষ, তাকে দোষ আরোপ করে কোনো লাভ নেই। আপনার বাবা ভালোবেসে বিয়ে করেছিল একজনকে, যিনি আপনার আসল মা। দুজনেই খুশি ছিল। আর দাদা দাদিও তাদের জন্য কোনো আপত্তি দেখেননি কখনো। আপনার বাবার ছোট কাকা যিনি ছিলেন, তিনি চেয়েছিলেন আপনার ফুপির সাথে তার ছেলের বিয়ে দিতে, কারণ সম্পত্তি হাতানোর ধান্দা ছিল তাদের। আপনার দাদা দাদি সবসময় আপনার বাবা ও ফুপির অপছন্দকে গুরুত্ব দিয়ে দেখতেন। আপনার ফুপি যখন অস্বীকার করে কাকাতো ভাইয়ের সাথে বিয়ে বসতে, তখন আপনার ছোট কাকার মাথা গরম হয়ে যায়। আপনার মৃত আম্মা ছিলেন অত্যন্ত ধার্মিক একজন মানুষ। আপনার কাকা ওই ঘটনার পর সর্বপ্রথম যেটা করেছিল সেটা হচ্ছে আপনাদের বংশধরকে দুনিয়াতে না আসতে দেওয়া। আপনি যখন আপনার আম্মার পেটে ছিলেন তখন আপনার আম্মার উপর কুফরি করেছিল আপনার বাবার কাকা। তবে যত যাই হতো যেত না কেন, আপনার আম্মা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর উপর ভরসা করে গেছেন। ওনাকে সহ আপনাকে মেরে ফেলার কথা ছিল সেই জিনের মাধ্যমে, কিন্তু এটা আপনার সৌভাগ্য যে আপনার আম্মার ঈমান এতটাই মজবুত ছিল যে আল্লাহ আপনাকে আপনার আম্মার দেওয়ার কারণে সব রকমের বিপদে পড়তে দেননি। তিনি নিজে মারা গেছেন কিন্তু আপনাকে কিছু হতে দেননি। আপনি জন্মানোর প্রায় 1 মাস পর আপনার আম্মা একদিন রাতে আপনার দাদাকে আর্তনাদ করতে শুনে পাকের ঘরের দিকে ছুটে যায়। সেটা আপনার দাদা ছিল না। তিনি ভেতরে যাওয়া মাত্রই পাকের ঘরে আগুন লাগিয়ে দেয় কাফির জিনগুলো। আপনার দাদা তাকে বাঁচানোর উদ্দেশ্যে ভেতরে প্রবেশ করেন এবং তিনিও আপনার আম্মার সাথে সেই পাকের ঘরে পড়েই মারা যান। আপনি যখন 3 মাসের, তখন আপনার আব্বার ছোট কাকা তার মেয়ের সাথে আপনার আব্বার বিয়ের কথা তোলে। আপনার দাদি তার ছেলে ও নাতির এমন খারাপ পরিস্থিতির কথা ভেবে তাদের বিয়ে করিয়ে দেয় বছর খানেক পর, যার কারণে আপনি কখনো জানতে পারেননি যে আপনার আসল আম্মা অনেক আগেই মারা গেছে। আপনার দ্বিতীয় আম্মা বুদ্ধি করে অনেক আগেই আপনার প্রথম আম্মার সব স্মৃতি বাসা থেকে সরিয়ে ফেলে। আপনার আব্বার কাকার ষড়যন্ত্রে ইনিও যুক্ত ছিল। কখনো কি শুনেছেন আপনার দ্বিতীয় আম্মার সাথে অদ্ভুত ঘটনা ঘটছে? শুনবেন কি করে? নাটের গুরু তো তারাই। বিয়ের 5-6 বছর পর এরাই আবারও সেই জিনকে দিয়ে আপনার দাদিকে খুন করায়। তিনি জন্ম দেন আপনার বোনকে। এখন আবারও সেই জিনকে আপনাদের পেছনে লেলিয়ে দিয়েছে আপনাকেও আপনার স্ত্রী সন্তানকে দুনিয়া থেকে সরিয়ে দিতে। এরপর জব্বার আঙ্কেল বলেন, যখন তিনি দ্বিতীয় বিয়েটা করেন তার কয়েক মাসের মাথায় তার আম্মার সাথে রাতের বেলা ভয়ঙ্কর রকমের ঘটনা ঘটতে শুরু করে। একদিন তার আম্মা রাতে শুয়েছিলেন, তিনি দেখতে পান তার শিয়রের পাশে তার মৃত স্বামী দাঁড়িয়ে আছে, কাফনের কাপড় পরিহিত, গালে মাংসবিহীন চেহারা, শুধু মুখটা বুঝতে পারছিলেন তিনি যেটা তার স্বামী, যে কিনা মারা গেছেন। তিনি দেখতে পান তার স্বামীর পাশে কালো কাপড় পরিহিত আরো বেশ কয়েকজন লোক। দরজা ভেতরে একজন কসাই টাইপের লোক প্রবেশ করে তার ঘরে। লোকটা আসলেই তার স্বামী মেঝেতে শুয়ে পড়ে এবং কয়েকজন লোক ওনার হাত পা চেপে ধরে। কসাইটা তার হাতে থাকা ধারালো ছুরিটা দিয়ে তার স্বামীর ছাল চাটতে শুরু করে। শেষ তার স্বামী অস্বাভাবিকভাবে হাসতে শুরু করে দেয়, যা দেখে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। তার চিৎকার শুনে বাকিরাও ছুটে আসে। তিনি সবকিছু জানেন কিন্তু কেউ কোথাও কিছু খুঁজে পায়নি। গুরুতরভাবে অসুস্থ পড়েন সেই বৃদ্ধ মহিলা। বিছানা ছেড়ে ওঠার অবস্থা পর্যন্ত ছিল না তার। একদিন রাতে তিনি কোনো কারণ ছাড়াই পাগলের প্রলাপ বকতে শুরু করে। তিনি বলছিল, জব্বার দেখ না বাবা, তোর আব্বা দরজায় দাঁড়িয়ে আমাকে ডাকছে। এটা হচ্ছে সেই জাকির ভাইয়ের দাদির কথা বলছে। আমাকে নিয়ে যেতে এসেছে। তার নাকি একা একা ভালো লাগে, আমাদের সবাইকে চায় সে। দেখ বাবা, দরজায় তাকা। সবাই ভাবতে শুরু করে যে স্বামীর শোকে তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন। হসপিটালে ভর্তি করানো হয় তাকে। নাসরাত জব্বার আঙ্কেলকে কয়েকবার কমপ্লেন জানিয়েছিল যে আপনার আম্মার বড় কোনো সমস্যা আছে। এত বৃদ্ধ মানুষ, অথচ মাঝে মধ্যে এমন খারাপ অবস্থা হয়ে যায় যে তাকে আমরা দুজন মিলে ধরে রাখতে পারি না। একবার এক নার্সকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দেয়।
নার্সের ঠোঁট ফেটে যায়। যখনই তিনি এরকম অস্বাভাবিক আচরণ শুরু করেন তখন তার মুখে একটাই কথা থাকে, জব্বারের আব্বা তুমি এসেছো? তো জব্বার আঙ্কেল এবং বাকিরের কোনো সমাধান বের করতে পারেনি তখন। বেশ কিছুদিন এভাবে ভোগার পর ওনার আম্মা হাসপাতালে মারা যান। এরপর থেকে তিনি নাকি জাকির ভাইয়াও অদ্ভুত আচরণ শুরু করে দিয়েছিল। মাঝরাতে চেঁচিয়ে উঠতো, সিলিংয়ের সাথে টিকটিকির মতো করে একটা মহিলা ঝুলে আছে, স্বপ্নে দেখতে পেত একটা কসাইখানা, ভেতরে তার বাবাকে কেউ একজন জ্যান্ত জবাই করে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কবিরাজ দেখে কোনো মতে শান্ত করে দেওয়া ছিল তাকে। বহু বছর এরকম অদ্ভুত ঘটনা বন্ধ ছিল, যা আবার নতুন করে শুরু হয়েছে। যদিকে জাকির ভাইয়ের মাথা পুরোপুরি গরম তার সৎ মা ও তার পরিবারের উপর। তিনি গ্রামে যাবেন বলে ঠিক করেন, কিন্তু সেই লোক তাকে আটকে দেয়। তিনি বলেন, ঝগড়া বিপদ করে কোনো লাভ কোনোদিনে কারো হয়নি, আগামীতেও হবে না। মাথা ঠান্ডা করুন, আল্লাহ নিজেই অসহায়দের সহায়। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বক্ষণ ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। সেই লোক জাকির ভাইকে শান্ত করেন। তিনি বলেন, গ্রামে তো অবশ্যই যাবেন, আমিও সাথে যাব, কিন্তু তার আগে আপনার উপর তাবিজগুলো বের করতে হবে। উনি আরেকটা রাত সময় দেন। পরদিন তিনি তার লোক ডেকে তাদের ফ্ল্যাটের প্রবেশের দরজার পাশের দেয়াল হালকা ভাঙতে বলেন। সেখান থেকে 119টি তাবিজ বের করা হয়, যা সারি সারিভাবে দরজার দুপাশে দেয়ালের ভেতরে গাঁথা ছিল। তিনি সেগুলো পুড়িয়ে দেন। গ্রামে যাবেন বলে যিনি জাকির ভাইকে জানান, সেই লোক কিনে জাকির ভাই তাদের গ্রামে যান। গিয়ে তিনি প্রথমে তার বাবার ছোট কাকার কলার চেপে ধরেন। সবাইটা দেখে অবাক, এত ভদ্র একটা ছেলে হুট করে এরকম বেয়াদবি করছে বড়দের সাথে। তার দ্বিতীয় মা তাকে বকাবকি শুরু করে তিনি আরো বেশি খেপে যান তাদের উপর। সেই লোক আবারও জাকির ভাইকে বোঝান, বুঝিয়ে মাথা ঠান্ডা করার জন্য বলেন। সেই লোক সরাসরি এসে জাকির ভাইয়ের বাবার ছোট কাকাকে জিজ্ঞেস করেন, চেয়ারে বসে থাকেন, হাঁটতে পারেন না, সম্পত্তি দিয়ে এখন আর করবেনই বা কি? দুদিন পর তো কবরের বাসিন্দা হতে যাচ্ছেন, জবাব কি দেবেন? ওনার মুখে কোনো কথা নেই। সেই লোক সময় নষ্ট না করে বাকি সব তাবিজ বের করা শুরু করেন। তাবিজগুলো বের করে পুড়িয়ে ফেলার পর কিছুদিন সময় নিয়ে তারা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে সক্ষম হন। জাকির ভাই তার স্ত্রী সন্তান নিয়ে এই এলাকা ত্যাগ করেন এবং কোনোদিন তার সৎ মা এবং বোনের সাথে কথা বলেননি, যতদূর রাজন ভাই জানেন। তাবিজ পুড়িয়ে ফেলার মাসখানেক পর খবর আসে যে জব্বার আঙ্কেলের ছোট কাকা মারা গেছেন। মারা যাবার আগের রাতেও তিনি পাগলের মতো প্রলাপ বকা শুরু করেছিলেন। মাঝরাতে তার চেঁচামেচি ঘুম ভাঙে তার ছেলেকে তিনি বলেন, আমি শুয়েছিলাম, এমন সময় লক্ষ্য করে তার দরজা ধরে তার বড় ভাই দাঁড়িয়ে আছে, মুখ দিয়ে গলগল রক্ত পড়ছিল। খাট থেকে নেমে যায় এমন সময় সে দুর্বল শরীর থাকার কারণে মেঝেতে পড়ে যায়। সে দেখতে পায় তার ভাবি মেঝেতে হামাগুড়ি দিয়ে তার দিকে এগিয়ে আসছে, জিব্বা বের হয়েছে মুখ থেকে। এসব শুনে তার ছেলে আর কিছু বলেনি তাকে। পরদিন কবিরাজ ডাক বলে ঠিক করে, কিন্তু সকাল হতেই জানা যায় সে মারা গেছেন। তো এসব জাকির ভাইয়ের কানে আসার পর তিনি ভাবতে শুরু করেন, ঘটনাগুলো আবারও ঘটতে শুরু করলো কিনা। তিনি সেই লোকের ফোন নাম্বারটি তখনই নিয়ে রেখেছিলেন যেদিন সেই লোকটি সমাধান করে বিদায় নিয়েছিল। জাকির ভাই ওনাকে ফোন দেন, দিয়ে ঘটনা বলেন। সে লোক তাকে জানায়, কারো খারাপ করে কেউ কখনো আনন্দের জীবন অথবা আনন্দময় মৃত্যু আশা করার অধিকার রাখে না। যে অত্যাচার করেছে কিংবা করিয়েছে তারা সবাই তাদের কৃতকর্মের ফল দুনিয়াতে তো পাবেই, এমনকি আখিরাতেও পেয়ে যেতে হবে। চিন্তার কোনো কারণ নেই, আপনাদের সাথে আর কিছু ঘটবে না। আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সাথে সবসময় ছিলেন এবং থাকবেন। ধৈর্যের পরীক্ষায় আপনারা সফল হয়েছেন, কিন্তু লোভের পরীক্ষায় আপনার আব্বার কাকার পরিবার ব্যর্থ হয়েছে, যার কারণে তাদেরকে এর খেসারত্ব দিতেই হবে। তো যাই হোক, এটা ছিল ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আজকে যেই ঘটনাটা আমি আপনাকে শেয়ার করছি, এই ঘটনাটা আজ থেকে অনেক দিন আগের একটি ঘটনা। আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমাদের পরিবার হঠাৎ করেই পুরনো বাসা ছেড়ে শহরের এক সরকারি আবাসিক এলাকায় উঠে যায়। এলাকাটার নাম ছিল পূর্ব শ্যামলী কলোনি। দিনের বেলা জায়গাটা যতটা স্বাভাবিক লাগতো, সন্ধ্যার পর ঠিক ততটাই নির্জন আর অস্বস্তিকর হয়ে উঠত পুরো কলোনিটি। তার পাশে উঁচু উঁচু বিল্ডিং, মাঝখান দিয়ে সরু রাস্তা, বাতাসে কেমন যেন একটা চাপা গন্ধ লেগেই থাকতো সবসময়। বিশেষ করে মাগরিবের আজানের পর পুরো এলাকাটা অস্বাভাবিক চুপচাপ হয়ে যেত, যেন হঠাৎ করেই সব শব্দ কোথাও গিয়ে থেমে যেত। এত কিছুর পরেও, এত বিল্ডিং থাকার পরেও কোনো শব্দ হতো না সেই জায়গায়। রাসেল ভাই, আমরা একটা বিল্ডিংয়ের 4 তলার পূর্ব পাশের ফ্ল্যাটে থাকতাম। আমাদের সামনে বিল্ডিংয়ের 4 তলায় থাকতো একটা মেয়ে। সেখানে মেয়েটি যেদিন আমি মেয়েটিকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমার নাম কি, সেদিন মেয়েটি উত্তর দিয়েছিল আমার নাম নেহা। প্রথম দিকে আমাদের খুব বেশি কথা হতো না, তবে 2 বিল্ডিংয়ের ছাদ কাছাকাছি হওয়ায় প্রায় দেখা হতো দুজনের। একদিন বিকালে ছাদে কাপড় শুকাতে গিয়ে প্রথমে ওর সাথে ভালোভাবে কথা হয়। তারপর থেকে মাঝে মধ্যে ছাদে গিয়ে দাঁড়িয়ে গল্প করতাম। সেই সময় আমাদের পরিবারের একটা নিয়ম ছিল, সপ্তাহে
কয়েকদিন আমরা সবাই রাত জেগে টেলিভিশনে কমেডি অনুষ্ঠান দেখতাম। আমি আর আমার বড় ভাই সবচেয়ে বেশি হাসতাম। এতটাই জোরে হাসতাম যে পাশের বিল্ডিং থেকেও শোনা যেত। বিষয়টা নিয়ে একদিন স্কুলে গিয়ে বিব্রতিকর একটা অবস্থায় পড়ছিলাম আমি। আমি ক্লাসে ঢুকতেই নেহা আমার দিকে তাকিয়ে বলল, তোরা কি মানুষ নাকি পাগল? এত জোরে কেউ হাসে? আমি হাসতে হাসতেই বললাম, আরে অনুষ্ঠানটা এত বেশি মজার ছিল যে হাসি আটকানো একদমই অসম্ভব। ও অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে নিচু গলায় বলল, রাতে বারান্দায় দাঁড়িয়ে থাকিস না, তোকে ভালো লাগে না তখন। আমি অবাক হয়ে বললাম, মানে কি? নিহা তখন ওর কোনো উত্তর না দিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। বিষয়টা তখন খুবই একটা গুরুত্ব দেয়নি, কিন্তু কয়েকদিন পর এমন একটা ঘটনা ঘটলো যেটার পর থেকে আমার জীবনটাই বদলে গেছে। যেখানে সবাই আমরা এক আত্মীয়র বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলাম। সেদিন বাসাটা সম্পূর্ণ খালি ছিল। ফিরতে ফিরতে রাত প্রায় 12টা বেজে যায়। সবাই ক্লান্ত থাকায় বাসা ফিরে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকালে স্কুল গিয়ে দেখি নেহা ভীষণভাবে রেগে আছে। আমাকে দেখেই স্কুল ব্যাগ ছুঁড়ে বেঞ্চে বসলো। বলল, কাল রাতে তুই ওইভাবে তাকিয়েছিলি কেন? আমি তো কিছুই বুঝতে পারলাম না। কিছু বুঝতে না পেরে আমি বললাম, কিভাবে তাকিয়েছিলাম? নেহা বলল, রাত 11টার দিকে আমি নাকি ডাইনিংয়ের জ্বালানা বন্ধ করতে যাই, তখনই দেখি তুই তোদের বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছিস। এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলি, তোর মুখে এমন একটা ভাব ছিল যেন আমাকে ছিঁড়ে ফেলবি। ওর কথাগুলো শুনে আমার বুক ধরপর করে উঠল, কারণ গত রাতে তো আমরা বাসায়ই ছিলাম না। তাহলে নেহা কাকে দেখেছে? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আমরা তো রাত 12টা পর্যন্ত বাইরে ছিলাম, আমরা তো তখন ছিলাম না, তুই আমাকে দেখছিস মানে? আমার কথা শুনে নেহার মুখের রং মুহূর্তেই বদলে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, তাহলে আমি কাকে দেখেছিলাম? সেই দিন প্রথমবার আমার ভিতরে অদ্ভুত একটা ভয় কাজ করা শুরু করলো, কারণ নেহা যেভাবে কথাগুলো বলছিল তাতে বুঝতে পারছিলাম সে মিথ্যা একদমই বলছে না। এরপর ধীরে ধীরে ওর আচরণ বদলাতে শুরু করলো। স্কুলে আসা কমিয়ে দিল নেহা, ছাদে উঠতো না, এমনকি ওদের ডাইনিংয়ের জ্বালানা সবসময় বদ্ধ থাকতো, অথচ আগে সেই জ্বালানায় সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকতো। একদিন গভীর রাতে হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হয়। আমি বারান্দা থেকে কাপড় আনতে গিয়ে হঠাৎ চোখে পড়ে সামনের বিল্ডিংয়ের ছাদের দিকে। তারপর যা দেখলাম সেটা আমি আজও বলতে পারিনি। আমি দেখি ছাদের এক কোণায় ভাঙা অংশে নেহা বসেছিল। 4 তলার সেই বিপজ্জনক কিনারায় বসে ও 2 পা শূন্যে দোলাচ্ছিল। নিচে তাকাতেই মাথা ঘুরে পড়ে যাওয়ার কথা, অথচ ও একদম স্থিরভাবে বসেছিল। বাতাসে ওর চুল উঠছিল, মাথাটা ধীরে ধীরে নিচু হচ্ছিল, আবার উঠতেছিল। আমি কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হঠাৎ ও মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। সেই মুহূর্তে আমি আমার নিজের ভাষা বুঝতে পারছিলাম না। আমি দেখলাম ওর চোখ দুটো স্বাভাবিক ছিল না, মনে হচ্ছিল ও আমাকে দেখতেছে না, আমার পিছনে দাঁড়িয়ে থাকা অন্য কাউকে দেখছে। আমার পুরো শরীরটা ঠান্ডা হয়ে গিয়েছিল, হাত পা অবশ হয়ে আসে। ঠিক তখনই মা এসে আমাকে টান দিয়ে ভিতরে নিয়ে যায়। পরে আমি টানা 2 দিন জ্বরে পড়েছিলাম। এরপর প্রায় 1 মাস নেহার সঙ্গে দেখা হয়নি। স্কুল যায় না, ছাদে ওঠে না, পুরো বিল্ডিং যেন ওদের পরিবারকে এড়িয়ে চলতে শুরু করলো। তারপর এক বিকালে হঠাৎ ছাদে গিয়ে দেখি নেহা দাঁড়িয়ে আছে, কিন্তু ওকে দেখে আমি চিনতেই পারিনি। আগে খুব সুন্দর আর প্রাণবন্ত ছিল, অথচ এখন মুখ শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ, গলার হাড় বের হয়ে এসেছে, শরীরে ওড়না এমনভাবে জড়িয়ে রেখেছে যেন নিজেকে আড়াল করেছে। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল ওর হাতের জিনিস দুটো, এক হাত ম্যাচ, অন্য হাতে ছোট একটা লোহার টুকরা। সবথেকে অদ্ভুত বিষয় ছিল ওর হাতের দুটো জিনিস দেখে, এক হাতে ছিল ম্যাচ আর অন্য হাতে ছিল একটি লোহার টুকরো। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এসব নিয়ে ঘুরিস কেন? নেহা কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলল, কারণ রাতে কেউ আমার পাশে দাঁড়িয়ে থাকে। আমার বুকের ভেতরটা একদম কেঁপে উঠল। ওর কাপা গলায় বলতে শুরু করলো, গভীর রাতে সে অনুভব করে তার বিছানার পাশে কেউ হাঁটে, ভারী নিঃশ্বাস ফেলে, কখনো বিছানার নিচে নখ খসখস শব্দ করে, কখনো মনে হয় লোমে ঢাকা কিছু একটা ধীরে ধীরে তার শরীরের ওপর ঝুঁকে পড়ছে। চিৎকার করতে গেলেই গলা দিয়ে কোনো শব্দ বের হয় না, শরীর অবশ হয়ে যায়।
এক রাতে নাকি সে স্পষ্ট দেখেছিল অন্ধকারের মধ্যে একটা বিশাল কালো অবয়ব তার পায়ের কাছে এসে বসে আছে। তারপর সে ধীরে ধীরে তার বুকের ওপর উঠে আসে। এই পর্যন্ত বলে নেহা কেঁদে ফেলেছিল। কিন্তু আমি তখনও বুঝিনি আসলে ওর ভয়টা কোথায় ছিল। কোনো কিছুই সঠিকভাবে ছিল না। আমি তখনও বুঝিনি আসল ভয়টা তার কোথায় ছিল, কারণ সেই অদ্ভুত উপস্থিতিটিরা শুধু নেহা অনুসরণ করেছিল না, ওর আমার দিকে তাকিয়েও ছিল। সে এমন একটা পরিস্থিতিতে থাকে সবসময় যেন দেখলেই মনে হয় সে কোনো কিছু নিয়ে খুব বেশি ভয়ে থাকে। তারপর কি হয়েছে আমি জানি না। আমার বাবার অন্য একটা জায়গায় বদলি হয়ে যায়, আমরা বাসা ছেড়ে দেই। নেহাকে আর কখনো দেখা হয়নি। নেহার এখন কি অবস্থা আমি সেটাও জানি না। এই ঘটনাটি ঘটে দীপ চৌধুরীর মামাতো বোনের মামার সাথে, এবং তিনি ছিলেন একজন শিকার প্রেমী মানুষ। তিনি বরাবরই রাতের বেলা পাখি শিকারে খুব আগ্রহী ছিলেন এবং তিনি পাখি শিকার করতে খুব ভালোবাসতেন। তো বিভিন্ন সময় তিনি রাতের বেলা চলে যেতেন বিলে পাখি শিকার করতে। এবং আপনারা জানেন যারা বিলে পাখি শিকার করে তারা অনেক সময় রাতের বেলা নৌকা নিয়ে চলে যায়। আমি এরকম অনেক মানুষের কাহিনী শুনেছি, তারা বিভিন্ন সময় পাখি শিকার করতে গিয়ে বিভিন্ন রকমের ঘটনার মধ্যে পড়েছেন। এরকম কিছু কাহিনী আমার কাছে আরো ছিল এবং আরো শোনাও আছে। আমি দেখি এরকম কাহিনী আপনাদের সাথে আরো শেয়ার করে ফেলবো। তো আমরা আজকে এটা দিয়ে শুরু করি, দীপ চৌধুরীর কাহিনীটা দিয়ে। তো দীপ চৌধুরীর মামাতো বোনের মামা, আমি তাহলে কি বলবো ওনাকে মামাই বলি, দীপ চৌধুরীর মামা যিনি পাখি শিকার করতেন, তো তিনি বিলে চলে যান এমনই এক রাতে পাখি শিকার করতে সিংবিল নামে একটি জায়গায়। তো তিনি ঘুরছেন পাখি শিকারের জন্য, দেখছেন বিভিন্ন জায়গায়। তো ঘুরতে ঘুরতে তিনি একটা জায়গা বাছাই করেন। তিনি জায়গাটা জানেন, অনেকেই তাকে বলেছিল যে এরকম একটা জায়গা আছে যেখানে একটা বট গাছ আছে এবং সেই বট গাছের গোড়ায় নাকি অনেক পাখি বসে থাকে। তবে সে বট গাছ সম্বন্ধে তাকে একটা সাবধান বাণীও দিয়েছিল মানুষ, যারা বলেছে যে সেই বট গাছটা বেশ নটোরিয়াস একটা বট গাছ, সেখানে অনেক আদি ভৌতিক জিনিসপত্র সেখানে ঘটে, সেখানে মানে ভৌতিক ঘটনার জন্য বেশ দুর্নাম আছে জায়গাটা। তো এটা শুনে উনি কেয়ার করেন না, উনি বলেন যে ঠিক আছে কোনো অসুবিধা নাই, আমি যাব সেখানেই পাখি শিকার করতে যাব। তো যেরকম কথা সেরকমই তিনি ডিসিশন নিয়ে ফেলেন যে তিনি চলে যাবেন সেই বট গাছের কাছে। এবং তারা এক সময় ঘুরতে ঘুরতে সেই বট গাছের কাছে চলে আসে। তো বট গাছের কাছে যখন আসে তখনই কিন্তু ওনারা দেখছেন যে একটা অন্ধকারের মধ্যে যখন মানে হঠাৎ করে সেই আকাশের আলো, মানে কেমন একটা আকাশের যে একটা হালকা আর্চ লাইট থাকে, সেই আর্চ লাইটের মধ্যে দূর থেকে দেখা যাচ্ছে একটা প্রকাণ্ড একটা বট গাছ বা প্রকাণ্ড একটা ছায়া, মানে প্রকাণ্ড একটা ছায়া সেখানে দাঁড়িয়ে আছে। চারিপাশে কেমন বেশ অনেকটা জায়গা জুড়ে একটা ছায়ার মতো দাঁড়িয়ে আছে, সেই ছায়াটাই আসলে বট গাছের। এবং অন্ধকারের মধ্যে তারা যত এগিয়ে আসছে তত তাদের কাছে বিশাল গাছটা গোচরীভূত হচ্ছে, মানে তাদের চোখে পড়ছে বেশি যে দূরে, মানে যত কাছে আসছে দেখছে যে সেই অন্ধকার ছায়াটা বা অন্ধকার যেই প্রতিকৃতিটা সেটা আস্তে আস্তে বড় হচ্ছে। এবং তারা একটা সময় খেয়াল করে যে তারা সেই গাছের কাছে চলে আসছে এবং তারা এক পাশে তাদের নৌকা ভিড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে খেয়াল করতে থাকে। অনেক রকম ডাক আসছে, মানে রাতের বেলা পাখি সঠিক ডাকে না, বাট সামহাও সেই পাখিগুলো উপস্থিতি টের পেয়েছে মানুষের। তো দ্বীপের যে মামা যিনি ছিলেন তিনি আস্তে করে নৌকা থেকে বের হয়ে হেঁটে হেঁটে সামনের দিকে এগোন এবং সাথের কাউকে নেন না। তিনি বলেন যে আমি যাচ্ছি, তোমরা ফিসফিস করে বলেন আমি সামনে যাচ্ছি। তো তিনি আস্তে 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 করে উনি নেমে পাড় ধরে ধরে কাছিয়ে যান বট গাছের কাছে। এবং যখন তিনি বট গাছটার খুব কাছাকাছি এসছেন তখনই তার একটা কেমন একটা মানে একটা অনুভূতি তার হয়, তার শরীরটা হালকা ভারী হয়ে আসে। তিনি বুঝতে পারেন তিনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে খুব কাছাকাছি অনেক অনেক রকমের মানে এক্সিস্টেন্স, অনেক রকমের প্রাণের অস্তিত্ব তিনি টের পেতে থাকেন রাতের বেলা। তো তিনি এরকম যখন খেয়াল করছেন তো তিনি একটা সময় বুঝতে পারেন যে দূরে গাছের ফাঁকে কিছু অবয়ব দেখেন এবং তিনি চিন্তা করেন যে তিনি এখন গুলি করবেন। তো তিনি যখন গুলি করতে যান তিনি তার বন্দুকটা বের করেন এবং তিনি ওগুলো জানেন তো যারা শিকার করে তারা ছররা বন্দুক ইউজ করে এবং সেগুলো থেকে ছররা গুলি চোটে এবং সেই কার্ট্রিজ ভেঙে পাখি অনেকগুলোর গায়ে লাগে এরকম একটা আর কি। তো তিনি বের করে তিনি চিন্তা করেন যে আমি এখন শুট করবো। তিনি আন্দাজ করে নেন এই জায়গাটার মধ্যে এই পাখিগুলো আছে এবং উনি যখন নাকি এইম করবেন আর কি, তখন উনি হঠাৎ করে দেখেন মেঘের ফাঁক দিয়ে আলোটা বেরিয়ে আসে, মানে হয়তো চাঁদের আলো ছিল, এবং তিনি খেয়াল করে দেখেন যে একটা বেশ বড় আকৃতির পাখি
ওখানে বসে আছে একটা ডালের মধ্যে, মানে একটা শেকড়ের যে ডাল সেখান থেকে একটা বড় আকৃতির পাখি বসে আছে সেখানে। তো তিনি হঠাৎ করে চিন্তা করেন যে ওইটাকে মূল তিনি টার্গেট করে তিনি এখান থেকে শুট করেন, এবং প্রচন্ড একটি শব্দ হয় ডানা ঝটপট করার, এবং ওখানে পড়ে বেশ জোরে শব্দ হতে থাকে, এবং তিনি সেই ঝটপট শব্দ শুনে সেদিকে দৌড়ে চলে যান। দৌড়ে গিয়ে তিনি দেখেন যে আরো অনেক পাখি সরে গেছে, সেই বড় একটা পাখি, বেশ বড় আকৃতির একটা পাখি সেখানে পড়ে আছে, এবং তার সাথে আরো দুই একটা ছোট ছোট পাখি পড়ে আছে, সেগুলো ঝাপটাচ্ছে, এবং তিনি সেগুলো ধরেন, ওনার লোকদেরকে ডাক দেন, এবং সবাই মিলে সে পাখিগুলোকে নিয়ে তারা ফেরত আসেন। এবং তিনি যখন ফেরত চলে আসছেন, হঠাৎ করে তিনি দেখেন মানে মানে চলে আসার আগে, নৌকায় ওঠার আগে তিনি গাছের গোড়ার দিকে দেখেন যে একটা গাছ থেকে একটু সামনে আর কি, দেখেন যে একটা প্রতিকৃতি কেমন জুবুথুবু হয়ে বসে আছে, এবং তার কণ্ঠে একটা বৃদ্ধ মানুষের কণ্ঠ আসে সেখান থেকে, বলে, কাজটা তুই ভালো করলি না। এবং তিনি কণ্ঠটা শুনে বেশ তার কাছে অস্বস্তি লেগে ওঠে, এবং তিনি একবার চিন্তা করেন যে তিনি যিনি কথা বলেছেন তাকে জবাব দেবেন, আর পর মুহূর্তেই তিনি সেই চিন্তাটা বাদ দিয়ে চিন্তা করে যে তিনি চলে যাবেন। তো তিনি জবাব না দিয়ে তিনি হেঁটে ফিরে এসে তার নৌকায় ওঠেন, এবং তিনি ব্যাক করে চলে আসেন তার বাড়িতে। তো বাড়িতে যখন চলে আসলেন, তিনি একটা সময় সবাইকে, এবং আসার পথটা খুব নির্জন ছিল, তিনি আর কোনো পাখি তারা বিলে পাননি, এবং আস্তে আস্তে তারা পুরো টাইমটাই চুপচাপ তারা সেই জিনিসগুলো নিয়ে চলে আসেন। তো বাড়িতে চলে আসার সময় ওনার সঙ্গী সাথীরা কিন্তু চলে যায়, তারা বলে যে আমরা এখন থাকবো না, চলে যাব। তিনি একাই সেই পাখিগুলোকে নিয়ে তার বাড়িতে ব্যাক করেন, 3-4টা পাখি ছিল তার সাথে, এবং নিয়ে বাড়িতে ব্যাক করে চলে আসেন, এবং তিনি ডিসাইড করেন, এবং তিনি একা থাকতেন সেখানে, তিনি ডিসাইড করেন যে তিনি সেগুলোকে রান্না করে খাবেন। তো তিনি যেটা করেন যে সবাই চলে গেছে, একলা একলা পাখিগুলো নিয়ে ঘরে এসছেন, উনি রান্নাঘরে চলে আসেন, এবং এসে উনি আস্তে ধীরে পাখিগুলোকে আগে পরিষ্কার করে কেটে আগে পরিষ্কার করেন, চামড়া ছাড়িয়ে কেটে পরিষ্কার করে উনি নিয়ে আসেন ওনার কিচেনে এনে উনি রান্নার জন্য সেগুলোকে রাখেন জানালার কাছে একটা পাত্রে রেখে উনি কাজ করছেন টুকিটাকি। হঠাৎ করে তিনি খেয়াল করেন তার জানালার কাছ থেকে একটা মানে আগুনের মতো কিছু ছুটে আসলো একটা। তো উনি চিন্তা করেন এটা কি, উনি এটাকে রিয়েলাইজ করতে করতে তিনি দেখেন যে তার জানলার ফাঁক দিয়ে, গ্রিলের ফাঁক দিয়ে, মানে তার জানলার গরাদের ফাঁক দিয়ে একটা আগুনের হাত ঢুকে গেল মানে ওনার রুমের ভেতরে, এবং পেছন থেকে একটা কণ্ঠস্বর, একটা মহিলার বেশ বিকৃত কণ্ঠস্বর, তাকে বলে যে আমার ছেলে তোর কি দোষ করছিল তোর সাথে, তুই যে তারে মারলি, এরকম একটা কণ্ঠ তিনি শুনতে পারেন। তিনি কেঁপে উঠে পিছনে ফেরার সাথে সাথেই ওই মহিলা হাতটা লম্বা করে তার গলা চেপে ধরেন, এবং তিনি দেখতে পান যে মহিলার চোখ দুটো লাল লাগছে, চোখ দিয়ে রক্ত বেয়ে পড়ছে, এবং তার সারা মুখে রক্ত লাল, এবং তার দিকে তাকিয়ে বিভৎস রকমের একটা চেহারা করেন মহিলা, এবং তার গলা দিয়ে গড়গড় শব্দ বেরোতে থাকে। এবং সেই দৃশ্য দেখতে দেখতে তিনি, যে দ্বীপের মামা ছিলেন, তিনি আসলে সহ্য করতে পারেন না, তিনি তাদের ধর্মের কিছু মন্ত্র আছে সেগুলো পড়ার চেষ্টা করতে থাকেন, এবং এরকম করতে করতে তিনি ওখানে জ্ঞান হারিয়ে ফেলেন। যাই হোক, তাকে পরবর্তীতে মানে একটু পরে, অনেকক্ষণ পরে, সকালের দিকে তাকে আবিষ্কার করেন, বাসার কিছু মানুষ আসে, তাকে আবিষ্কার করেন ওইভাবে পড়ে থাকা অবস্থায়, এবং তিনি তখন অনেক অসুস্থ, এবং ওনার শারীরিক অবস্থা তখন ভালো না, শরীরে বেশ টেম্পারেচার ছিল। তো এই অবস্থায় তাকে তারা নিয়ে যান তাদের ওইখানে এক তান্ত্রিকের কাছে, এক পুরোহিতের কাছে, এবং সেই তান্ত্রিক তাকে দেখে বলে যে এই ভদ্রলোক কোনো একটা মানে কাজ করছে যেটা খুব খারাপ, সম্ভবত সে কোনো জিনের ছেলেকে সে মেরে ফেলছে, জিনের সন্তানকে সে হত্যা করছে, এবং সেই কারণে সেই জিন রাগম্বিত হয়ে তাকে আক্রমণ করছে এবং তাকে শেষ করে ফেলতে চেষ্টা করতেছে। তো তারা তখন বলে যে ওনাকে কি করা যায়। তো সেই পুরোহিত তখন তাকে একটা তার কবচ দিয়ে দেয়, একটা কবচ দেয়, এবং তাকে কিছু পানি, মন্ত্রপুত তেল এগুলো দেয়, এবং বলে যে এই মন্ত্রপুত পানি খেতে এবং সেই কবচটা পরে থাকতে, এবং তাকে সঠিকভাবে জীবন আচার পালন করতে বলে, এবং বলে যে সে যেন রাতের বেলা এইভাবে কোথাও পাখি শিকার করতে বা কিছু করতে না যায়। স্ট্রিক্টলি তার জন্য এটা নিষেধ কোথাও এরকম রাতে ঘোরাফেরা করা। বলা হয় যে যদি সে এরকম ভাবে কোনো জায়গায় আবার ওই জিনের আওতার মধ্যে পড়ে যায়, তাহলে সেই জিন তাকে আর ছাড়বে না, তাকে সেই জিন হত্যা করে ফেলবে। তো এরকম যখন ব্যাপারগুলো তাকে বলে দেয়, এবং তখন সেই দ্বীপের যে মামার আত্মীয় স্বজন যারা আছে তাকে আস্তে ধীরে নিয়ে আসে বাসায়, এবং এনে তাকে সেই জিনিসগুলো বলে যে তুমি যা করছিলে এগুলো হচ্ছে এই। এবং তিনি বেশ ভয় পেতেন, তিনি প্রায় এগুলো স্বপ্নের মধ্যে দেখতেন, এবং তার মনে হতো
যে রাতের বেলা তার বাসার আশপাশ দিয়ে কেউ ঘোরাফেরা করে তাকে কিছু করার জন্য। তো তিনি সেই মন্ত্রপুত পানি খেতে থাকেন এবং পান করতে থাকেন ধীরে ধীরে, এবং সেই কবচ পরে থাকেন, এবং সেই আস্তে ধীরে নাকি তার এই সমস্যাটা আস্তে ধীরে কেটে যায়। কিন্তু তিনি ওই যে তার এইসব কর্মকাণ্ড, যে রাতের বেলা ঘোরাঘুরি,